আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কি নিষ্ঠুর, কি অশ্লীল, জাতির সাথে কি ধরনের ক্রূর তামাশা। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউনূস তার জন্মদিনে যখন তার হত্যা করা শিশুর সংখ্যা 700 দাঁড়িয়েছে, সে বিদেশিদের সাথে মিলেমিশে জন্মদিনে নাচছে। আজকে আমি একটা আমিনুল হক পলাশের ইন্টারভিউ শুনছিলাম। আমিনুল হক পলাশ বলছিল যে তার বিরুদ্ধে যত ডকুমেন্ট ছিল 2024 রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে সে কিন্তু সব ডকুমেন্ট গায়েব করে দিয়েছে। এবং এমনকি 1996 সালে ইউনূস যখন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়, তখনও সে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে, শত শত কোটি টাকা লুটপাট করে। পলাশের দেয়া তথ্য, পলাশকে আপনারা চেনেন, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে একজনের সাথে পার্টনারশিপে। ইউনূস ফাইলস নামে ইংরেজিতে একটা বই বের করেছে এবং পলাশ যেটা বলেছে যে কোনো ধরনের গুজবমূলক কিছু নয়, সম্পূর্ণ ডকুমেন্টের বেসিসে ইউনূসের অন্ধকার চরিত্রের একটা অংশ তারা প্রকাশিত করেছে। আমি পলাশের এই বইটা যে আমাদের জন্য একটা অমূল্য সম্পদ হয়ে গেল, সেটার জন্য পলাশকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে এই ব্যাপারে আরো জানার, বইটা সংগ্রহ করার এবং সেখান থেকে ইউনূস সম্পর্কে জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন পলাশ আমাদের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। পলাশ এবং তার স্ত্রী এই ইউনূসের সরকারকে লাথি দিয়ে তারা বিদেশে চলে যায়। বর্তমানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বামী স্ত্রী একটা পুরো পরিবার অ্যাক্টিভিজম করছে, বই লিখছে, সব ধরনের আপনার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করছে। তাদেরকে অভিনন্দন। এবং আমি পলাশের বইয়ের অনেক এটা যে আমাদের জন্য অনেক কাজে লাগবে সেটার জন্য আমি পলাশকে ধন্যবাদ জানাই। আর ইউনূস সম্পর্কে পলাশ কিন্তু আমাদের একজন অথরিটি হয়ে গেল, যে ইউনূসের সবকিছু কিন্তু পলাশ জানে, তার একটা অংশ সে তার বইয়ে প্রকাশ করেছে। আমরা যদি ইউনূসের চরিত্রের আরেকটু গভীরে যাই, দেখেন এই লোকটা বাংলাদেশের দারিদ্র্যকে সে বিক্রি করেছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা না হয়েও প্রতিষ্ঠাতা হিসাবে সে পৃথিবীকে নিজেকে ছড়িয়েছে। আমরা পৃথিবীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করব যে ইউনূস নামক সন্ত্রাসীরা কিভাবে পশ্চিমাদের সাহায্যে, পশ্চিমাদের উৎসাহে, পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় নারকীয়তা চালাতে পারে, কি ধরনের ভয়াবহ দানবিকতা চালাতে পারে, সেগুলো আমরা বাংলাদেশকে যেমন দেখাবো, তেমনি আমরা মানবিক পথে ন্যায় বিচারের পথে ইউনূস তোমার আমরা কিন্তু বিচার করব। সেখান থেকে তুমি মরে গেলেও উদ্ধার পাবে না, জীবিত থাকলেও উদ্ধার পাবে না, পালিয়ে গেলেও উদ্ধার পাবে না, বাংলাদেশে থাকলেও উদ্ধার পাবে না। কি নিষ্ঠুর, কি অশ্লীল, জাতির সাথে কি ধরনের ক্রূর তামাশা। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউনূস তার জন্মদিনে যখন তার হত্যা করা শিশুর সংখ্যা 700 দাঁড়িয়েছে, সে বিদেশিদের সাথে মিলেমিশে জন্মদিনে নাচছে। সেখানে বাংলাদেশের তেমন কোনো মানুষ নাই। তার প্রেমিকা লামিয়া এবং আমি যতদূর চিনতে পেরেছি বাংলাদেশের শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান এবং 24-এর চরমপন্থা উত্থানের নায়ক নাহিদ, এরা আছে। আপনারা চিন্তা করতে পারেন, এক ব্যক্তি একটা দেশ ধ্বংস করে দিল, সেই দেশে বসে সে 86 বছর বয়সে তার জন্মদিনে নাচানাচি করছে। বাংলাদেশে এর চেয়ে হতাশার বিষয়, এর চেয়ে বাংলাদেশের সাথে চরম তামাশার, চরম অপরাধ আর কি হতে পারে? বন্ধুরা, আসুন আমরা একটু ইউনূসের চরিত্রটা ঘুরে আসি। আমরা দেখেছি 24-এর জঙ্গি উত্থানকালে অনেক ধরনের বুদ্ধিজীবী নামক শত্রু বাংলাদেশে তৈরি হয়েছিল এবং তারা তাদের সেই মিথ্যা অপপ্রচার ভূমিকা রেখে গেছে। ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, কার নাম বলবেন? কিন্তু বাংলাদেশের সাথে যারা সবচেয়ে বেশি তামাশা করেছে, সবচেয়ে বেশি নিষ্ঠুরতা করেছে, দীর্ঘ নিষ্ঠুরতা, তাদের মধ্যে তো ইউনূসের সমান কেউ নাই। ওয়াকারকে বলতে পারেন, ওয়াকার সেনাবাহিনী প্রধান হিসাবে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার নিয়োগকর্তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু ওয়াকারকে তো আমরা বুঝতে পারি, তাই না? একটা সীমিত মানের, অতি সীমিত মানের একজন চরমপন্থী, যে রাষ্ট্রের টাকায় ভরণ পোষণ করেছে, চাকরি করেছে, দিনের পর দিন আপনার স্বপ্ন দেখেছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাবে। ওয়াকারের কাহিনী কিন্তু এখানে শেষ। কিন্তু ইউনূস কি সহজ সরল চরিত্র?
ছোটবেলায় বিদেশে চলে গেছে, সেখানে গিয়ে নানান ধরনের জীবনযাপন করেছে, যেটাকে ইসলামিক চরমপন্থীরা চরম শত্রুতা হিসাবে দেখে। সে নাকি খ্রিস্টানও হয়েছিল, খ্রিস্টান নারী বিয়ে করেছে, সেখানে সন্তান জন্মদান করেছে, সেই সন্তান এখনো অন ইসলামিক পদ্ধতিতে জীবনযাপন করে। সারা জীবন আপনার সমকামীদের এবং বিভিন্ন তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের কথা বলেছে। স্বাভাবিকভাবে তার থেকে শিল্প সাহিত্য আশা করা যায়, অন্তত শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হবে এমন ব্যক্তি। পশ্চিমের গণতন্ত্রগুলো তাকে লালন পালন করেছে। সেই ব্যক্তি 2024-এ এসে শুধু বাংলাদেশের এই যে জন্ম হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধ করে, তার প্রতিশোধ নেওয়ার জন্য চরমপন্থীদের সাথে হাত মিলিয়ে, মার্কিনীদের সাথে হাত মিলিয়ে সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার সাথে সাথে সে তার সব অপরাধ মাফ করে দিয়েছে নিজেকে। সেই 666 কোটি টাকার মাপ সহ। আজকে আমি একটা আমিনুল হক পলাশের ইন্টারভিউ শুনছিলাম। আমিনুল হক পলাশ বলছিল যে তার বিরুদ্ধে যত ডকুমেন্ট ছিল 2024-এ রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে সে কিন্তু সব ডকুমেন্ট গায়েব করে দিয়েছে। এবং এমনকি 1996 সালে ইউনূস যখন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়, তখনও সে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে, শত শত কোটি টাকা লুটপাট করে। পলাশের দেয়া তথ্য, পলাশকে আপনারা চেনেন, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে একজনের সাথে পার্টনারশিপে। ইউনুস ফাইলস নামে ইংরেজিতে একটা বই বের করেছে, এবং পলাশ যেটা বলেছে যে কোনো ধরনের গুজবমূলক কিছু নয়, সম্পূর্ণ ডকুমেন্টের বেসিসে ইউনুসের অন্ধকার চরিত্রের একটা অংশ তারা প্রকাশিত করেছে। আমি পলাশের এই বইটা যে আমাদের জন্য একটা অমূল্য সম্পদ হয়ে গেল, সেটার জন্য পলাশকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাইকে এই ব্যাপারে আরো জানার, বইটা সংগ্রহ করার এবং সেখান থেকে ইউনুস সম্পর্কে জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন পলাশ আমাদের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। পলাশ এবং তার স্ত্রী এই ইউনুসের সরকারকে লাথি দিয়ে তারা বিদেশে চলে যায়। বর্তমানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বামী স্ত্রী একটা পুরো পরিবার অ্যাক্টিভিজম করছে, বই লিখছে, সব ধরনের আপনার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করছে। তাদেরকে অভিনন্দন, এবং আমি পলাশের বইয়ের অনেক এটা যে আমাদের জন্য অনেক কাজে লাগবে সেটার জন্য আমি পলাশকে ধন্যবাদ জানাই। আর ইউনুস সম্পর্কে পলাশ কিন্তু আমাদের একজন অথরিটি হয়ে গেল, যে ইউনুসের সবকিছু কিন্তু পলাশ জানে, তার একটা অংশ সে তার বইয়ে প্রকাশ করেছে। আমরা যদি ইউনুসের চরিত্রের আরেকটু গভীরে যাই, দেখেন এই লোকটা বাংলাদেশের দারিদ্র্যকে সে বিক্রি করেছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা না হয়েও প্রতিষ্ঠাতা হিসাবে সে পৃথিবীকে নিজেকে ছড়িয়েছে। অর্থনীতির ছাত্র ইত্যাদি বলে সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। সেই নোবেল পুরস্কারের অর্ধেক গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছিল, অর্ধেক তাকে দেওয়া হয়েছিল। ইউনুস 2 টাকায় আত্মসাৎ করে ফেলেছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের হয়ে যে মেয়েটাকে সে নোবেল প্রাইজ হাতে নেওয়ার জন্য সেখানে নিয়ে গেছিল, আজকে কিন্তু আমরা কেউ সেই মেয়েটার নাম জানি না। আমরা কার নাম জানি? আমরা নাম জানি ইউনুসের প্রেমে যারা আপনার সঙ্গী হতে পারে, নূরজাহান, লামিয়া, আমরা এদের নাম জানি। চিন্তা করুন, একটা দেশ দরিদ্র দেশ, তার দারিদ্র্য বিক্রি করে এই লোক আপনার তার জীবন গড়েছে, এবং গ্রামীণের নামে সে বিভিন্ন কলা কৌশল করে 30,000 কোটি টাকার একটা অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে। এবং বিদেশে কত টাকা পাচার করেছে ইউনুস, তার কিন্তু কোনো সীমা নাই, এবং আমরা কিন্তু এখনো কিন্তু কিছুই জানি না। ইউনুস রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে তার অপরাধ কিন্তু অনেকাংশে ডিলিট করে দিতে পেরেছে। কিন্তু যে ক্রুড ইউনুসকে আমরা নাচতে দেখলাম, যে ইউনুসের কারণে বাংলাদেশ চরমপন্থীদের হাতে চলে গেল, যে ইউনুসের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল চিহ্ন মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, যে ইউনুসের নেতৃত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, যেটা কমন ভাবে 32 নাম্বার হিসাবে পরিচিত, সেই মিউজিয়াম ভাঙ্গা হয়েছে আপনার বারবার, দফায় দফায়। যে ইউনুসের অবহেলার কারণে অর্থ চুরির জন্য টিকা সংগ্রহের ব্যাপারটাকে জটিল করার জন্য বাংলাদেশে ইতিমধ্যে 700 শিশু হামে মারা গেল। যে ইউনুসের আমলে রাস্তায় মানুষ পিটিয়ে মারা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে মারা হয়েছে, তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর ছাড়া করা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের
আপনার উপাসনালয় ভাঙ্গা হয়েছে, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। যেই ইউনূসের সময়, এমনকি আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি পর্যন্ত সংসদে বলতে শুনলাম, যেই ইউনূসের সময় বাংলাদেশের দুর্নীতি সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল, যেই ইউনূস সারা পৃথিবীতে পজিটিভ জিনিস বিক্রি করে গরিবের কথা, শিক্ষার কথা, বঞ্চিত মানুষের অধিকারের কথা, তৃতীয় লিঙ্গের অধিকারের কথা বলে সারা পৃথিবীতে আপনার সুনাম করিয়েছে, সেই ইউনূস এই দেশে এই প্রতিটা জিনিস সে আমদানি করেছে। সেই ইউনূসকে কি আমরা সহজে ভুলে যাব? আমাদের মনে থাকবে না ইউনূস কি ক্রূরতার সাথে বলেছিল যে তোমার গ্রামে আওয়ামী লীগ নাই, তুমি ধরতে পারছ? চিন্তা করেন, একটা 85-86 বছরের মানুষ কিভাবে অন্য মানুষকে খুন করার জন্য অন্যদের লেলিয়ে দিচ্ছিল। যে ইউনূস বারবার নাটক করেছে যমুনায়, সন্ত্রাসী হাসনাত আব্দুল্লাহদের নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য। যে ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। যে ইউনূস রিসেট বাটন চেপে দিয়েছিল সেই বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়ে, সেই ইউনূসকে আমরা ভুলে যাব? আজকে সেই ইউনূস যে নাচছে, আমার তো ধারণা বাংলাদেশের একেবারে 18 কোটি মানুষের গা জ্বালা করছে। এবং এতটাই দুঃখের বিষয় যে সেখানে কিন্তু এক মাহমুদুর রহমান শীর্ষ সন্ত্রাসী ছাড়া আর কেউ যায় নাই, না বিএনপিরও কেউ যায় নাই। কতগুলো বিদেশিকে নিয়ে নাচে, বিদেশিদের নিয়ে নাচা তো ইউনূসের পক্ষে খুবই সহজ। ইউনূস তো বিদেশি প্রোডাক্ট। আমাদের দুর্ভাগ্য, এমন একটা প্রোডাক্ট আমাদের কাঁধে চেপে বসেছিল। বন্ধুরা দেখেন, এই যে ফরহাদ মজহার, সলিমুল্লাহ, পিনাকি, ইলিয়াস, এরা এক একটা এই ধরনের এক একটা অপরাধী, এক একটা রাষ্ট্র ধ্বংসকারী। এক একটা জাতিতে একজন করে হয়তো আপনি 300 বছরে 400 বছরে পাবেন। আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু আমাদের জাতিতে এতগুলো অপরাধীকে একসাথে পেয়েছি। পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, সলিমুল্লাহ, কিন্তু সবার উপরে, সবার গডফাদার, সবার উপরে, সবার নেতা হলো ইউনূস। আমরা ইউনূসকে এত সহজে ভুলে যাব? ইউনূস বারবার তার নাচ দেখিয়ে আমাদেরকে শুধু তার অপরাধের কথা মনে করিয়ে দিবে, এবং আমরা বারবার স্মরণ করতে থাকব ইউনূস নামের এই ব্যক্তি। বাংলাদেশে তাকে অনেকে মীর জাফর বলেন, অনেকে গোলাম আজম বলেন। আমরা যদি আমাদের বাঙালি জীবনের ইতিহাসের সবচেয়ে শত্রু ক্যারেক্টারগুলা দেখি, আমরা কাদের পাবো? আমরা ব্রিটিশদের হাতে ক্ষমতা হারানোর কালে মীর জাফরকে পাবো। পরবর্তীতে আমরা আমাদের মুক্তিযুদ্ধে শত্রু হিসাবে গোলাম আজমকে পাবো। পরবর্তীতে জাতির পিতার হত্যাকারী হিসাবে খন্দকার মোশতাক এবং তার যেসব সন্তানরা ছিল, আদর্শিক সন্তান ফারুক রশিদ, এদের পাবো। পরবর্তীতে আমরা 2024 সালে ইউনূস এবং তার বাহিনীকে পাবো। কিন্তু এই যে এতগুলো জাতির শত্রুর নাম নিলাম, আমার দৃষ্টিতে এদের কারো অপরাধ ইউনূসের অপরাধের সমান নয়। ইউনূস এদের কেউ কিন্তু বিদেশে তৈরি করে নাই। গোলাম আজমকে আমরা তৈরি করেছি, আমাদের দেশের ভূমিতে তৈরি হয়েছে। মীর জাফর আমাদের ভূমিতে তৈরি হয়েছিল, খন্দকার মোশতাক এগুলা সব বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছিল। আর ইউনূস কিন্তু তৈরি হয়েছে পশ্চিমে তৈরি হওয়া মাল আমাদেরকে আকর্ষণ করেছে। আমরা সেই আকর্ষণে প্রতারিত হয়েছি। আর ইউনূসের অপরাধ দেখেন, আরো কত অপরাধ জড়িত, সব তো বলেও শেষ করতে পারছি না। সেই যে পদ্মা সেতু যাতে না হয় তার জন্য বিশ্ব ব্যাংকে সরিয়ে দেয়া, কোন অপরাধ আপনি ইউনূসের অস্বীকার করবেন? কোন অপরাধটা, এবং কোন অপরাধ সে বাংলাদেশের সাথে না করেছে? এই ইউনূস একটু নাচানাচি করে আমাদেরকে দেখিয়ে দিল যে সে আছে। আমরাও কিন্তু সতর্ক আছি, আমরা জাগ্রত আছি। ইউনূস, তোমার বিচার কতটা কঠোর হবে, মানুষ কতটা তোমার উপর ক্ষিপ্ত, সেটা তুমি খুব দ্রুত বুঝতে পারবে। সেই সময় তুমি পাবে কি পাবে না আমি জানি না, তুমি হয়তো পালিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে কিন্তু ইউনূস, তোমার নাচ তো দূরের কথা, আজকে তুমি যেই জায়গায় নেচেছো, কোথায় নেচেছো আমি বুঝতে পারিনি, এই জায়গাটাও থাকবে না। এইটাকেও ধোয়া মোছা করা হবে। তোমার গ্রামীণ ব্যাংক, তোমার কত ডালপালা যে কেটে ছোট করা হবে, প্রতিটা জায়গা কিভাবে অদৃশ্য করে দেয়া হবে ইউনূস, তুমি কিন্তু বুঝতে পারছো না। তবে আমরা কোনোটা কিন্তু তোমার মতো
সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, মব লেলিয়ে দিয়ে তুমি যেভাবে করেছো সেই ধ্বংসযজ্ঞের পথে আমরা কিন্তু করব না। আমরা শুধু তোমার দেশের প্রতি শত্রুতা, তোমার অপরাধের, তোমার অর্থনৈতিক চুরির এবং রাষ্ট্রের সাথে তুমি যেই বেইমানিগুলো করেছো, রাষ্ট্রকে তুমি যেভাবে ধ্বংস করেছো এবং যতগুলো হত্যাকাণ্ড তোমার আমলে হয়েছে, এমনকি 2024-এর চরমপন্থার উত্থানের সময় যত মৃত্যু হয়েছিল, সন্ত্রাসীরা যত মানুষকে মেরেছে, সবগুলার দায় কিন্তু তোমার কাছ থেকে আমরা নিব। সবগুলার বিচার করে তোমাকে একেবারে সম্পূর্ণ আইনের পথে আমরা তোমাকে বিচার করে শাস্তি দিব। আমরা পৃথিবীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করব যে ইউনুস নামক সন্ত্রাসীরা কিভাবে পশ্চিমাদের সাহায্যে, পশ্চিমাদের উৎসাহে, পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় নারকীয়তা চালাতে পারে, কি ধরনের ভয়াবহ দানবিকতা চালাতে পারে, সেগুলো আমরা বাংলাদেশকে যেমন দেখাবো, তেমনি আমরা মানবিক পথে ন্যায় বিচারের পথে ইউনুস তোমার আমরা কিন্তু বিচার করব। সেখান থেকে তুমি মরে গেলেও উদ্ধার পাবে না, জীবিত থাকলেও উদ্ধার পাবে না, পালিয়ে গেলেও উদ্ধার পাবে না, বাংলাদেশে থাকলেও উদ্ধার পাবে না। তুমি কি করবে ইউনুস? তুমি সিদ্ধান্ত নাও। আমাদের সিদ্ধান্ত কিন্তু তোমার ব্যাপারে অনেক আগেই নেওয়া হয়ে গেছে ইউনুস। এই নাচ তোমাকে শুধু এটা সাহায্য করছে আমাদের যে তুমি কি ক্রূর, কি নিষ্ঠুর, কি অশ্লীল, কি অসভ্য ছিলে ইউনুস, কত অসভ্য তুমি ছিলে। তোমার এই নাচ আমাদেরকে কিন্তু সেইটা শিখিয়ে দিচ্ছে, সেটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আসলে আমাদের এর বেশি কিছু বলার নাই, আমি মুখ থামাতে পারছি না। এত বড় বর্বর নরপিশাচ, চিন্তা করেন 700 শিশু যার কারণে খুন হয়ে গেল, সে নাচতে পারে, সে নাচতে পারে। অদ্ভুত ব্যাপার। কোথাও কোনো জায়গায় এই 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 নরপিশাচের অন্তরে, কোথাও কোনো জায়গায়, আমি তো মনে করি গোলাম আজমের অন্তরে মানবিকতা ছিল, অন্তত তার লোকগুলার জন্য, জামাত ইসলামের জন্য তার মানবিকতা ছিল। এই একটা নরপিশাচ ইতিহাসে পাওয়া গেছে। হিটলারের তার মানুষের জন্য প্রেম ছিল, ইউনুসের কারো জন্য প্রেম নাই। চর্ব, চোষ্য, লেজ্জ, পেয়, শুধু এগুলার প্রতি প্রেম। প্রেম শুধু লামিয়ার প্রতি, টাকার প্রতি, এমনকি স্ত্রীর প্রতিও না। যে স্ত্রীকে সে বলেছিল যে শেখ হাসিনা আমাকে জেলে দিলে আমার এই স্ত্রীটাকে খাওয়াবে কে, গোসল কে করাবে, আমার এই স্ত্রীকে কে বিছানায় নিয়ে যাবে, কে ঘুম পাড়াবে। যেই শেখ হাসিনা চলে গেল, স্ত্রীও সবার স্মরণের আড়ালে চলে গেল, দৃশ্যপটে ইউনুস আর লামিয়া আর তাদের কদর্য নৃত্য। আমরা কিন্তু এটা অনেক কষ্টে সহ্য করছি ইউনুস, অনেক কষ্টে। তোমার এই অসভ্যতা, নিষ্ঠুরতা, অশ্লীলতা আমরা অনেক কষ্টে সহ্য করছি। আমাদের কষ্ট যত তুমি বাড়াচ্ছ, তত তোমার বিচার কিন্তু কঠোর হবে ইউনুস। তবে আবারও বলছি, সেটা হবে অবশ্যই ন্যায় বিচারের পথে। তুমি যেই অসভ্যতা, তুমি যেই নিষ্ঠুরতা, তুমি যেই বর্বরতা দেখিয়েছিলে ইউনুস, সেই পথে কিন্তু আমরা তোমাদের বিচার করব না, তোমার এবং তোমার সহযোগীদের। সম্পূর্ণ ন্যায় বিচারের পথে আমরা তোমার বিচার করব। কি বলেছে এগুলো ইসলামের এই কালেমার, এরা তো আফগানিস্তানের সমর্থিত, যারা এই যে কালেমার পতাকা লাগাচ্ছে, তথাকথিত কালেমার পতাকা। আমি আবারও বলতেছি, এই জন্য তথাকথিত বললাম, এটা একটা ফাত্রামি। কালেমার পতাকা হঠাৎ করে এটা হুজুগ তারা এমনি তোলে নাই। এই দেশটাকে, এই দেশের মানুষকে আরো জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্রের মধ্যে পাকিস্তান এটাকে বেশি জোর দিচ্ছে এইদিকে বাংলাদেশকে নিয়ে যেতে। কারণ তারা যদি বাংলাদেশকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানাতে পারে, আপনার জানা থাকার কথা, আফগানিস্তানে যখন যুদ্ধ হয় তখন কিন্তু আফগানিস্তানের ওই যুদ্ধ পাকিস্তান নিয়েছিল ব্যবসা হিসেবে, বাংলাদেশে ওই কাজটা করতে যাচ্ছে, এটা সে ব্যবসা হিসেবে নিতে চাচ্ছে। কারণ পাকিস্তান যুদ্ধ না থাকলে, সন্ত্রাস না থাকলে, জঙ্গি না থাকলে এই রাষ্ট্রটির হাতে মারা যাবে। সেই জন্য তারা সবসময় একটা ক্ষেত্র চায়। আর বাংলাদেশকে তারা বেছে নিয়েছে কয়েকটি কারণে। প্রথমত, এদের দিয়ে তারা প্রক্সি ওয়ার চালাবে ভারতের বিরুদ্ধে। কারণ আমি 7-8 বছর আগে লিখতাম যে এই বাংলাদেশে কিন্তু মাদ্রাসা, ব্যাংকের ছাতার মতো যে মাদ্রাসা হচ্ছে, এটা কিন্তু এমনি করা হচ্ছে না, এর পিছনে কোনো না কোনো রহস্য রয়েছে। মানে ব্যাংকের ছাত্রের মতো হঠাৎ করে প্রাইমারি স্কুলের ছাত্র কম, মাদ্রাসায় বেশি, তো এই মাদ্রাসা ছাত্রদের আপনি কি করবেন? মাদ্রাসার ছাত্র তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, মাদ্রাসার ছাত্র তো খেলোয়াড় হবে না, মাদ্রাসার ছাত্র তো নাট্যশিল্পী হবে না, মাদ্রাসার ছাত্র তো শিক্ষা সংস্কৃতিতে আগাবে না। তার কাজটা কি? তার কাজ হবে একমাত্র জঙ্গিবাদ ছড়ানো। কারণ আপনি তাকে দিয়ে খুব সহজেই জঙ্গিবাদে আপনি নিয়ে যেতে পারবেন। তাকে জঙ্গিবাদের আস্কারা দিয়ে আপনার লড়কে লেগিংয়ে পাকিস্তানের মতো একটা স্লোগান তৈরি করে আপনি তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবেন। এমনকি আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরও পারবেন, তবে তাদের সংখ্যাটা থাকবে কম। তো মাদ্রাসার যদি হয়, 80% আপনি নামাইতে পারবেন, বা 90 ভাগ বা 100 ভাগ।
আপনি তো ওইভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নামাইতে পারবেন না যুদ্ধে। এই জঙ্গিবাদকে এই কালেমার পতাকার অন্তরালে তাদের বহু কিছু লক্ষ্য আছে, কিন্তু এরা জানে না এদের সর্বোচ্চ কি হবে। আফগানিস্তান হইলে সন্তান বিক্রি করে খাইতে হবে। বাংলাদেশে যেমন আগে বলতো না যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, এখন কিন্তু আফগানিরা নিজেদের সন্তানকে বিক্রি করে ভাত খায়, রুটি খায়। তাছাড়া তাদের কপালে জোটে না, চিকিৎসা তো নাই, পড়ালেখা তো নাই। আর পাকিস্তান হচ্ছে পৃথিবীতে ভিখারিস্তান। তো যার এটা দৃষ্টান্ত দেখার পরেও যারা বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে নিচ্ছে, কারণ এদের তো দেশের প্রতি মায়া নাই, কারণ এই দেশটা হয়েছে এটা তাদের জন্য বেদনার। কারণ তাদের আব্বার দেশ পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা তো তারা মানতে চায় না। যদি কোনোভাবে এই দেশটাকে ধ্বংস করা যায়, নিচে নামানো যায়, তাতেই তাদের তৃপ্তি। তখন বলতে পারবে এই যে দেখো বাংলাদেশ না, বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে বলতে পারবে তখন। কারণ শেখ হাসিনার আমলে পাকিস্তান সংসদে বলছে হামে বাংলাদেশ বানাতো, হামে বাংলাদেশ বানাতো। এটা কি বাংলাদেশের লিল্লাকর, বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি জানে যে তাদের আব্বার সংসদে বলেছে হামে বাংলাদেশ বানাতো? সিঙ্গাপুর নেই হামে পেহলে বাংলাদেশ বানাতো। মানে বাংলাদেশ তখন উদাহরণ হয়ে গেছিল পাকিস্তানের সংসদে। আজকে সে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং এগুলো ইচ্ছা করেই করতেছে যাতে এই দেশটা ধ্বংস হয়। পাশাপাশি তাদের যে কাজ সেটা হলো ভারতের বিরুদ্ধে তারা জিহাদের স্বপ্ন দেখে। ওই যে বললো তারা আমেরিকায় দখল করবে, রাশিয়া দখল করবে, অস্ট্রেলিয়া দখল, কিন্তু এরা জানে না যারা লিল্লাখোর, এরা ভাতে মারা যাবে এই চিন্তাই তারা করতেছে। চিন্তা করার যোগ্যতাও তাদের নেই। কয়দিন পরে যে মুসলমানদের যে ইউরোপ আমেরিকা থেকে ঘেঁটি ধরে বের করে দিবে একে একে, তখন বুঝতে পারবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আপনি মধ্যপ্রাচ্য যে ছাড়া। আপনি যে একটা কথা বললেন সেনাবাহিনীর ভূমিকাটা নিয়ে, আমরা দেখছি এই মিছিল গুলাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এর কারণে কি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না? না না, পুলিশ পাহারা কার কথায়? পুলিশ কি তার রহমানের কথাই চলে? পুলিশ তো ওয়াকারের কথাই চলে। এই মিলিটারির যে আমিরে জামাত, মিলিটারি জামাতে মিলিটারি, আমিরে মিলিটারি, ওয়াকারের কথায় পুলিশ চলে। পুলিশের এখন কোনো ভূমিকা আছে? পুলিশ, বাংলাদেশের পুলিশ বলতে কিছুই নাই, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ টুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছুই নাই, এখন তো সেনাবাহিনী সব করে। তাদের আজকারা এটা হচ্ছে। তারেক রহমানের কিছু করার নাই এখানে। তারেক রহমান বুঝতেছে না, লন্ডন থাকতে সে জানে না যে এই পতাকার ফলাফল কি হবে। সে তো নির্বোধ না, তো সে তো বুঝতে, কিন্তু তার হাতে নাই তো ক্ষমতা। সে তো মুসলেকা সরকার। ওই যে আপনি দেখলেন তো চীনে গিয়ে সাংবাদিকেরা মুসলেকা দিয়ে আসলো না, সেরকম মুসলেকা সরকার। এর কোনো ক্ষমতা নাই তারেক রহমান। এটা ওয়াকার এগুলো করাইতেছে। এই দেশটাকে জঙ্গিবাদী রাজনীতি করতে পারলে এই দেশে মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে। এই দেশের মানুষকে জঙ্গি মাইন্ড সেট আপ করাইতে পারলে এরা ৭২ সংবিধানের বিরোধিতা করবে। এই দেশের মানুষকে যদি আপনি জঙ্গিবাদ বানাইতে পারেন, তাহলেই তো এই দেশের মানুষ আর জয় বাংলা স্লোগান থাকতে দিবে না, যেটা ঘটতেছে। জয় বাংলা স্লোগানের বিরোধী হবে। কিন্তু বাংলাদেশের জয় বাংলা স্লোগানের পক্ষে, ৭২ সংবিধানের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এত মানুষ বেশি যে তখন সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। তো এগুলো তো সেনাবাহিনী ঠেকাইতে পারবে না। পুলিশ, সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে পারবে না। তার জন্য তারা জঙ্গিবাদী পয়দা করে রাখতেছে, যাতে এদের দিয়ে তারা সংঘর্ষ ঘটাইতে পারে, নিজেরা টিকে যাইতে পারে। পরিকল্পিত ভাবে ঘটাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দেয়। এই বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াতে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, কোনো সন্দেহ নেই। এবং এটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন। আমি সে বলে দিলাম, আমি তো প্রকাশ্যে এটা বলে দিলাম। এখন কিছুদিনের মধ্যেই দেখবেন যে এই জঙ্গিবাদীরা, এই সেনাবাহিনী যে জড়িত, এটা বিভিন্ন দেশের মিডিয়াতে চলে আসবে। অচিরেই বাংলাদেশের সেনাবাহিনী, মিলিটারি, বাংলাদেশের মিলিটারি বিদেশে নিষিদ্ধ হয়ে যাবে। করবে বাংলাদেশে শিবিরের মানবাধিকার নিয়ে কথা বলার লোক আছে, ছিল, আমরা দেখেছি। কিন্তু ছাত্রলীগের পক্ষে কথা বলার মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাংলাদেশে। বড় দুর্ভাগ্য আমাদের জন্য। আমি নিজে ছাত্রলীগের আপনার ছাত্র শিবিরের ক্রস ফায়ারের বিরোধিতা করেছি, কিন্তু আজকে যেভাবে ছাত্রলীগ মারা হচ্ছে, তারা কথা বলতেছে। আমরা চরমভাবে ইসলামী, তথাকথিত ইসলামী ছাত্র শিবির আমরা নিষিদ্ধ চাই। তাদের রাজনীতির পক্ষে আমরা না। আমরা নিষিদ্ধ চাই, নিষিদ্ধ করবই। জামাত নিষিদ্ধ করবই। কিন্তু আমরা তো তাদের ক্রস ফায়ারের পক্ষে ছিলাম না, থাকিনি। কিন্তু এরা দেখেন, এরা কিন্তু ছাত্রলীগকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু যুবলীগকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদেরকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদের পরিবারকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদের মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, কাউকে ক্ষমা করতেছে না। আমরা শত্রুদের ছাড় দেই, কিন্তু শত্রুরা কিন্তু আমাদের ছাড় দেয় না। এটা আমাদের মনে রাখতে হবে। ওই যে কিছু সাংবাদিক কিছু কথা প্রতিষ্ঠিত করতেছে, বাংলাদেশে কিছু চিঙ্কুবাম আর কিছু জামাতপন্থী সাংবাদিক এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
যেটা নাকি গুজব, লাশগুলো তাদের কাছে গুজব, কিন্তু তারা কিন্তু গুজব ছড়িয়ে 24-5 আগস্ট একটি সরকারের পতন ঘটিয়েছে। আর আমরা সত্য কথাগুলো সামনে তুলে তুলে ধরতে পারতেছি না। কারণ কি জানেন? ধরলেও কাজ হচ্ছে না। আমরাও কিন্তু কম বলতেছি না, কারণ তাদের রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষক। কিন্তু আমি শেখ ফরিদ বলে রাখলাম, এই সমস্ত পৃষ্ঠপোষক জাতীয় এবং আন্তর্জাতিক এবং যারাই এর পিছনে থাকুক, এই বাংলাদেশের জনগণের মুখোমুখি তাদের হতে হবে। এদেশের জামাত, শিবির, ভাবির পোলারা, বিএনপি, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া আলা পীর যারাই থাকুক না কেন, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে, যুবলীগের সামনে, ছাত্রলীগের সামনে তাদের মুখোমুখি হতে হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সহাবস্থানে বিশ্বাস করতো। তারা চেয়েছিল যে স্বাধীনতা বিরোধীদের জন্য একটা রাস্তা রেখে একটা এত মানুষ এদের কোথায় পাঠাবে। তারা হয়তো ভেবেছিল একটু ছাড় দেই, এরা যদি মানুষ হয়। না, হবে না। রাজাকার আলবদরের নাতিপুতি কোনোদিনই মানুষ হবে না, হতে পারে না। সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক। আপনি দেখবেন বাংলাদেশের রাজাকারের নাতিপুতি যে ভাষায় কথা বলে, ভারতের রাজাকারের নাতিপুতি ওই ভাষায় কথা বলে। তারা ওইখানে ভারত বিরোধী, বাংলাদেশেও তারা বাংলাদেশ বিরোধী। পৃথিবীতে দুইটা দেশ, পোড়া কপাইলা দুইটা দেশ, একটা হলো বাংলাদেশ আর একটা হলো ভারত, যেখানে রাজাকার আলবদরদের দেশে রাজনীতি করার অধিকার দিয়েছে, নেতা মন্ত্রী বানিয়েছে। শুধু বাংলাদেশ না, কিন্তু ভারতেও কিন্তু যারা মুসলিম লীগ ছিল, যারা পাকিস্তান বানানোর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মাল দিয়েছে, নিয়েছে জান মাল, তারাও শেষে পাকিস্তানের থেকে গিয়েছে এবং মন্ত্রী হয়েছে কংগ্রেসে। তারা কমিউনিস্টের বড় বড় নেতা হয়েছে, কংগ্রেসে গিয়ে তারা মন্ত্রী হয়েছে। বাংলাদেশেও ঠিক তাই। এই দেশের রাজাকার আলবদরেরা মন্ত্রী হয়েছে, এখনো রাজাকারের সন্তানেরা সংসদে। আর আমাদেরকে ভারতের দালাল বলে প্রতিষ্ঠিত, এবং বাংলাদেশ আওয়ামী লীগ এ অপপ্রচারের শিকার হল। এই দেশে কিন্তু পাকিস্তানের দালালকে কেউ বলতেছেন আঙ্গুল দিয়ে তুই পাকিস্তানি দালাল, কিন্তু ভারতীয় মুক্তিযুদ্ধের পক্ষে হলে আপনি ভারতের দালাল। এটা আমরা ব্যর্থ হয়েছি। কেউ বলবেন, কেউ বলে আমাকে তরুণ প্রজন্ম বিভ্রান্ত দিচ্ছে। না, তরুণ প্রজন্ম বিভ্রান্ত, এটা মিথ্যা কথা। অনেকে আমাকে বলেছে এটা বিভ্রান্ত, আপনি ওইখানে কেন হন? বিভ্রান্ত শুধু মুক্তিযুদ্ধের বেলাতে এসে বিভ্রান্ত হন, অন্য জায়গায় বিভ্রান্ত হন না কেন? একটা উদাহরণ দিই আপনাকে। আমার আগে সিম্প্যাথি ছিল যারা এই যে এই তথাকথিত জুলাইয়ের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের কথা বলতেছে। বলেছে এরা কেউ কেউ বিভ্রান্ত হয়েছে। না, উদাহরণটা দিই আপনাকে। শাহরুখ খানের কথা মনে আছে? আপনার বাংলাদেশে এসেছিলেন অফ দ্য রেকর্ডে, যেটা শাহরুখ খান জানতেন না, যেটা টিভিতে দেখানো হবে। শাহরুখ খান সিগারেট খাচ্ছিলেন, টিভিতে এটা দেখানো হয়েছে। তারপরে সেটা প্রচার হওয়ার পরে সাংবাদিকেরা তাকে পাকড়াও করেছে। প্রথমে বলেছে আপনি সিগারেট খেয়েছেন, আপনাকে আদর্শিক লোক, আপনার ছবিটা আসাতে তো তরুণেরা ধম্পাই হয়ে যাবে। শাহরুখ খান জবাব দিয়েছিলেন, প্রথমত তিনি ক্ষমা চেয়েছিলেন, ভুল স্বীকার করেছেন। তারপরে বলেছেন যে এটা যে রেকর্ড হবে আমি জানতাম না, আমি তো ওইখানে কাজ করতেছি মঞ্চের, ওটা যে ভিডিও হয়ে যাবে, রেকর্ড করবে সঙ্গে, এটা আমি জানতাম না। প্রথমত তিনি বলেছেন। দ্বিতীয়টা কি বলেছে জানেন? বলছে যে আমি শাহরুখ খান সবচেয়ে ভালো ছাত্র ছিলাম, আমি শাহরুখ খান সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলাম, আমি শাহরুখ খান সবচেয়ে ভালো অভিনেতা। এগুলো কেউ নিবে না, শুধু সিগারেট খাওয়াটাই তারা নিয়ে নিল। কারণটা কি? প্রশ্নটা কিন্তু মারাত্মক। এই কথাটা আমি মনে রেখেছি। আপনি একটা মানুষের খারাপ দিকটাই শুধু নিলেন, ভালো দিকটা কেন আপনি নেন না? আপনি বিভ্রান্ত ওই জায়গায় হইলেন কেন? কেন মুক্তিযুদ্ধের পক্ষে বিভ্রান্ত হন না? কেন বিভ্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসেন না? তালমে কুস্তাকালাহা হৃদয়ের ভিতরে দিন শেষে আপনার ভিতরে পাকিস্তান প্রেম জেগে ওঠে। কারণ মুসলমান ভাই ভাই, পাকিস্তান কোনোদিন মুসলমান না, পাকিস্তান কোনোদিন কারো ভাই হইতে পারে না, পাকিস্তান তার নিজেরই ভাই হইতে পারে না। বেলুচদের তারা 75 বছর যাবত মারতেছে। তাদের তথাকথিত আজাদ কাশ্মীর, যেটাকে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে তারা খাদ্য রিলিফ বন্ধ করে দিয়েছে। কত বড় হারামি নিজের দেশের জনগণের, তাদের দাবি এটা তাদের দেশ, সেখানে খাদ্য বন্ধ করে, রপ্তানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। কত বড় হারামি এরা! যে আফগানিস্তান সারা জীবন বলে আসলো আফগানিস্তান তার ভাই, কালেমাগো মুসলমান, সে আফগানিস্তানে তারা হামলা করে নাই? পাকিস্তান 25 লক্ষ ফিলিস্তিনি হত্যা করে নাই? পাকিস্তান কখনো মুসলমানের ভাই হইতে পারে না, মানবতার ভাই তো কোনোদিনই সে কিছু হইতে পারে না। সে হলো একটা টাট্টু, সে হলো দালাল। যেমন ব্রথেলের কিছু দালাল থাকে, তাদের কোনোদিন বোন হয় না, মা হয় না, খালা হয় না, ভাগ্নি হয় না, তাহলে অন্য কিছু হবে? কারণ যারা ব্রথেলের দালাল, তেমনি পাকিস্তান হইলো সন্ত্রাসবাদের দালাল, সে কোনোদিন কারো বন্ধু হয় না, সে নিজেরই বন্ধু হইতে পারে নাই। সেই পাকিস্তানের পক্ষে আপনি যান, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কেন যান না?
দাড়ি আর টুপি লাগাইলে আপনার কাছে মনে হয় এরা সব ফেরেস্তা, বলাৎকার করলো আপনি কিছু বলেন না, কারণ বেহেশতে চলে যাবে। ঘুষ খান, সুদ খান, বোনের সম্পত্তি মারেন, ভাইয়ের সম্পত্তি মারেন, চাচার সম্পত্তি মারেন, জেঠার সম্পত্তি মারেন, আবার আপনি বিরাট বড় মুসলমান, বেহেশতে চলে যাবেন। আল্লাহর কি বোধাই পাওয়া গেছে? আল্লাহ এতই বোধাই, আপনি পাকিস্তানের পক্ষে থাকলে আল্লাহ আপনার বেহেশতে দিয়ে নিয়ে যাবে চাল চালায়, যদি বেহেশতে টেস্ট থাকে আর কি। এত সস্তা। আপনার আপনার ভাষাতে তো দুইটা ফেরেস্তা আছে এখানে, ইসলামের পরিভাষায় দুই কান্দে দুই ফেরেস্তা থাকে। আমি ফরিদ না জানি, বাড়ি ভাই না জানুক, বাংলাদেশের সাংবাদিকেরা না জানুক, বাংলাদেশের পুলিশ না জানুক, দুদক না জানুক, গোয়েন্দা সংস্থা না জানুক, কিন্তু আপনি যে ছাত্র বলাৎকার করছেন আপনার কান্দের ফেরেস্তারা ওটা লেখে নাই নাকি? ওইটা শুধু ওইটা অমিট করে দেয় নাকি? ওইটা লিখে না নাকি? নাকি তারা তখন চোখ বন্ধ করে থাকে? নাকি ওইখানে কিছু ঘুষ টুস দিচ্ছেন দিয়ে বন্ধ করছেন? আপনার যে সুদ খান ফেরেস্তারা জানে না? চলে যাবেন পাকিস্তানকে ভালো। পাকিস্তান প্রেম এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, পাকিস্তান প্রেম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আর এই মানে ধর্মের নামে বেহেশতের লোক। আরে ভাই, যারা এই দেশে শান্তি দেয় না, আফগানিস্তানের মানুষ শান্তিতে নাই, পাকিস্তানের মানুষ শান্তিতে নাই, এই মৌলবীরা আপনার বেহেশতে নিয়ে যাবে, আপনি বিশ্বাস করেন? এটা কি সম্ভব? যারা নিজেরাই শান্তিতে থাকতে পারে না, শান্তিতে দেয় না থাকতে, তারা আপনার বেহেশতে নিয়ে যাবে, ওদের নিজের বেহেশতের গ্যারান্টি আছে কিনা? তো এই যে আমাদের দেশে যেগুলো চলতেছে এখন, আপনি যেটা গানটা খুবই লেখা, খুবই সুন্দর এবং বাস্তবতা তুলে ধরেছে সেখানে। এরা যেভাবে মৌলবাদকে উস্কে দিচ্ছে, এগুলো আমাদের রুখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে এইভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে কেটে আপনি ঠেকাইতে পারবেন না, দিন শেষে আপনি পরাজিত হবেন ৭১-এর মতো। এই ওয়াকার পরাজিত হবে, এই ওয়াকারের নামও নিশানা থাকবে না। বরং বাংলাদেশের সেনাবাহিনী 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু চিরতরে বিতর্কিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কিন্তু এখন সেনাবাহিনীর প্রতি আর কোনো ভরসা নেই, থাকবে না। আগামীতে বাংলাদেশের মানুষ হয়েছে বলছে না রিফাইন্ড আওয়ামী লীগ চায়, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড মিলিটারি হবে, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড বিমান বাহিনী হবে, আগামীতে বাংলাদেশের রিফাইন্ড নৌবাহিনী হইতে পারে। কারণ এদের প্রতি আর বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের মোল্লার মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, কোনোদিনই আমাদের পতাকার পক্ষে ছিল না, কোনোদিনই জয় বাংলার পক্ষে ছিল না, থাকবে না। এরা বুকে বাঁধবে বাংলাদেশের পতাকা, কপালে বাঁধবে বাংলাদেশের পতাকা, স্লোগান দিবে বঙ্গবন্ধুর বাংলাদেশ বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু আইসেই আগে বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙবে, আইসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবে। তেমনি তারা যে কালামার পতাকার নামে যে ফাতরামি, এরা কালামার পতাকার নাম দিয়েছে, কিছুদিন পরে দেখবেন দেশটাকে আফগানিস্তান বানাবে এবং জঙ্গিবাদী দেশ বানাবে, নিজেরাও না খেয়ে মরবে আর মনে করবে যে নিজেরা যদি মারা যায় এবং মারতে পারে বেহেশতে চলে যাবে, কেউ গাজী হয়ে যাবে। কিন্তু টন এরা নিজেরাও অশান্তিতে থাকবে, পৃথিবীকে অশান্ত করে তুলবে, দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তুলবে। এদের মগজের মধ্যে ঢুকে দেয় এই যে মাদ্রাসা, এগুলো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্যান্সার। এই ভাইরাস, এই মাদ্রাসার ভাইরাস বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে। শেষ মুহূর্তে এগুলো মুসলমানেরই ক্ষতি হবে, মুসলমানদেরই। এরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরা শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে, এরা সারা জীবন পৃথিবীতে অপদস্থ হবে। এবং আপনিও জানেন যে সারা দুনিয়া এখন কঠিন হয়ে আসতেছে মুসলমানদের জন্য, আরো কঠিন হয়ে যাবে। কারণ এরা তো ওই মাদ্রাসা, শেষ মুহূর্তে দেখবেন এই যে গরিব দেশের মুসলমান মধ্যপ্রাচ্যে যাওয়া এদের বন্ধ হবে। আপনি নিশ্চিত থাকেন আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের মিডল ইস্টে ভিসা দেওয়া বন্ধ করে দিবে, আপনি নিশ্চিত থাকেন। ইউরোপ আমেরিকা তো দূরের কথা, মিডল ইস্টে এদের ভিসা দিবে না, এই আরব রাষ্ট্রগুলো এদের ভিসা দিবে না। এই যে ইনি লিখেছেন ও যত ওহাবি মাদ্রাসা, মানে ওহাবি ছাড়া অন্য মাদ্রাসা ভালো না, সব একই। একটা হলো ছোট গোখরা, একটা হলো বড় গোখরা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কোনো প্রয়োজনীয়তা নেই বাংলাদেশে। পৃথিবীতে মাদ্রাসা শিক্ষার কোনো কাজই নাই এগুলো। মাদ্রাসা শিক্ষা কেন থাকবে? মাদ্রাসা শিক্ষার কাজ কি? ইউনিভার্সিটিতে ধর্ম পড়ানো যাবে না, ইসলাম পড়ানো যাবে না, কোরআন পড়ানো যাবে না? মাদ্রাসা কেন আলাদা হইতে হবে? কারণ প্রত্যেকটা মাদ্রাসা হলো একটা জঙ্গিবাদী আস্তানা। এখানে মানুষের প্রতি ঘৃণা শেখানো হয়। যে মাদ্রাসায় পড়েছে সে কোনোদিনই মানবতাবাদী হইতে পারে না, যে মাদ্রাসায় পড়েছে সে কোনোদিনই গণতান্ত্রিক হইতে পারে না, যে মাদ্রাসায় পড়েছে সে কখনো সঙ্গীত প্রেমী হইতে পারে না, যে মাদ্রাসায় পড়েছে সে মানুষের প্রতি ঘৃণা থাকবেই তার, যে মাদ্রাসায় পড়েছে সে বিজ্ঞান বিরোধী হবে, যে মাদ্রাসায় পড়েছে সে বিজ্ঞান চেতনার পরিপন্থী কাজ করবে, যে মাদ্রাসায় পড়েছে সে যে দেশেই বাস করুক সে সংবিধান বিরোধিতা করবে সেই দেশে, যে মাদ্রাসায় পড়েছে সে মানবতা বিরোধী হবে, যে মাদ্রাসায় পড়েছে সে শিল্পকলা বিরোধী হবেই হবে,
যে মাদ্রাসায় পড়েছে সে মানুষকে ঘৃণা করে শিখবেই, যে মাদ্রাসায় পড়েছে সে প্রাণী ঘৃণা শিখবেই, যে মাদ্রাসায় পড়েছে সে জঙ্গিবাদী চেতনা তার মাথায় থাকবেই, যে মাদ্রাসায় পড়েছে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবেই। কারণ সেখানে কি শেখানো হয়? শেখানো হয় অমুসলিমরা কাফের, প্রথমে এই ঘৃণা, তাদেরকে মারতে হবে, সারা দুনিয়া দখল করতে হবে। আপনি মাদ্রাসায় পড়লে কোনোদিনই আপনি অসাম্প্রদায়িক চেতনার হতে পারবেন না, আপনার প্রশ্নই আসে না। সে মানুষ চরম সাম্প্রদায়িক হবেই, হতে হবেই সে, কারণ তার শিক্ষাটাই তাই। তাকে শেখানো হয়েছে যত মুসলমান আছে এদের মেরে ফেলতে হবে, এদের শেখানো হয়েছে বিজ্ঞান মানা যাবে না, পৃথিবী গোলাকানা, পৃথিবী ফ্ল্যাট। এদের অদ্ভুত অদ্ভুত কিছু শিক্ষা দিবে, এদের বুঝাবে এরাই পৃথিবীতে সুপিরিয়র, এরা পৃথিবীর সবার সমালোচনা করবে, তার সমালোচনা করলে আপনাকে তাকে মেরে ফেলবে। এখানে হত্যা শিখায়, সন্ত্রাস শিখায়। পৃথিবীর কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে ঘৃণা করা শিখায়? মাদ্রাসা ছাড়া একটা দেখানো, একটা পাবেন না। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার, খোদ মুসলমানের জন্য মাদ্রাসা একটা ক্যান্সার। জি, ধন্যবাদ। কিন্তু আমাদের কোন রাজনৈতিক দল কি এটা করবে? কোনোদিনও করবে না। জি, আমাদের কোন রাজনৈতিক দল এই মাদ্রাসাটি হাত দিবে? কোন দিবে দল না তো। কোনোদিন? তাহলে এরকম 5ই আগস্ট একটা করে ঘটতে থাকবে, তখন ওই 16 বছর পরে না, প্রতি বছর বছর 5ই আগস্ট ঘটবে, যে দলই থাকুক। বিএনপি অলরেডি বলে ফেলেছে তারা যে গণতন্ত্র হারাম, বলে দিয়েছে। গণতন্ত্র হারাম বলে ওই লোককে আপনি কেন ভোটে দাঁড়াইতে দেন? খেলাফত মজলিস, এটা তো দল ব্যান করে দিতে হবে, তার নামই খেলাফত, সে গণতন্ত্র মানে না। আপনি দলটা কিভাবে রাখলেন? হয় না তো এইভাবে। যারা এগুলো প্রতিবাদ করবেন, আজকে হয়তো আমার কথাটা তিতা লাগতে পারে, এরা ভুক্তভোগী হবে। আজকে এরা মনে করছে আওয়ামী লীগকে উচ্ছেদ করছে, বিএনপি কে কিছু করবে না। বিএনপিও কয়েকদিন পরে দেখেন আর কি পরিণতি হয় আপনি দেখতে পারবেন। বিএনপির এই মৌলবাদীরাদের কি করে। এই যে আমি বলেছি তো, আমি তারেক রহমান দেশে আসার আগে বলেছি, বেনজির ভুট্টোর যা ঘটেছে তারেক রহমানের কপালে সেটা ঘটবে, এবং তারেক রহমানকে জঙ্গিবাদীরা মেরে ফেলে বলবে এটা ভারত করছে, ইসরায়েল করছে বলবে এই বাংলাদেশে। দেখবেন, কারণ যে ফ্রাঙ্কেস্টাইন আপনি বানাবেন সেই ফ্রাঙ্কেস্টাইন হয় আপনাকে খাবে, নাহলে সেই ফ্রাঙ্কেস্টাইনকে আপনাকে থামাতে হবে। মাঝখানে তো জায়গা নেই। জামাত এবং জঙ্গিবাদ এমন, এই যে বলেন মাদ্রাসা কেউ ঠেকাবেন, ফলাফল ভুগবে। আপনি দেখেন তো, সাবানা মাদ্রাসার জন্য টাকা দেয়, তার পোলা একই থাকে, তার সন্তান থাকে আমেরিকা। গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে নাকি? বলেন, গোলাম আজমের পোলা কি জেনারেল হয়েছে মাদ্রাসায় পড়ে? নিজামের পোলা কি মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হয়েছে? এই দেশে, এই দেশে কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে? কোন ডাক্তারের পোলা মাদ্রাসায় পড়ে? কোন জামাতের পোলা মাদ্রাসায় পড়ে? আমাকে দেখান তো। জামাত, এই যে 77 জন জামাতের নাকি 70 জন এমপি হয়েছে, বুঝলেন তো কয়জনের ছেলে মাদ্রাসায় পড়ে? একজনও খুঁজে পাবেন না, একজনও খুঁজে পাবেন না আপনি। মওদুদির পোলা কোনোদিন মাদ্রাসায় পড়ছে? প্রতিষ্ঠাতা। জেনারেল ওয়াকারের পোলা মাদ্রাসায় পড়ে? বিমান বাহিনীর প্রধান সন্তান মাদ্রাসায় পড়ে? জামাতের আমিরের পোলাপান মাদ্রাসায় পড়ে? পড়ে না। কারা পড়ে আপনি দেখেন। এখানেই তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। ভুক্তভোগী হবে যারা এই মাদ্রাসা যদি বন্ধ না করে। মাদ্রাসা হলো মুসলমানদের জন্য ক্যান্সার, সারা পৃথিবীর জন্য ক্যান্সার মাদ্রাসা। এবং এটা এমন একটা ক্যান্সার, যে ক্যান্সারের কোনো ওষুধ নাই, আপনি মারা যাবেন, ধ্বংস হবেন। আপনি দেখেন তো, যেখানে মাদ্রাসা সেই দেশের অবস্থা কি, পাকিস্তানের অবস্থা কি, আফগানিস্তানের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি, ভারতের অবস্থাই দেখেন না, ধ্বংস হয়ে যাবে। এই ভারত পিছিয়ে আছে 500 বছর শুধু মাদ্রাসার কারণে। ভারতে যদি মাদ্রাসাগুলো না থাকতো, ভারত আজকে সাথে আরো 50 বছর আগে যাইতো। এই মাদ্রাসা ভারতকে ধ্বংস করে দিবে। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার, শুধু মুসলমানের জন্য না, সারা পৃথিবী মুসলমানের জন্য ক্যান্সার। এই মাদ্রাসার হাত দিবে না বাংলাদেশের নেতারা, বুঝতে পারবে কয়দিন পরে। কারণ তার পোলারে যখন সুইসাইড অ্যাটাক হয়েছে, পাকিস্তানিরা বুঝতেছে কেমন লাগে, আফগানিস্তানিরা বুঝতেছে। তো বাংলাদেশ যদি আপনি আফগানিস্তান বানাইতেছেন, তো মাদ্রাসা বাড়ান, সমস্যা নেই। কে ফেরাবে আপনি? বলবেন এই দেশের বুদ্ধিজীবীরা বলবেন, রাজনৈতিক নেতারা ভোটের জন্য বলবে না, বুদ্ধিজীবীরা টিভিতে চেহারা দেখান লাগবো তাই বলবে না, টাকা পয়সার জন্য বলবে না। চাকরি, পেশা, জীবন সবারই ভয় আছে, কিন্তু জানে না যে তারা এই ভয় তাকে কদ্দূর নিয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে। এরা ভুক্তভোগী হবে। আমাদের দেশকে রক্ষা করতে হলে প্রথমত বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন বামপন্থীরা বাটপারেরা বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা চাই, একমুখী শিক্ষা, একবারে বলে না মাদ্রাসা বন্ধ করা হয়। বিজ্ঞানমুখী ওইটা করতে ভয় পায় আমার সমালোচনা করবে, আমি জানি। বলে বিজ্ঞানমুখী একমুখী শিক্ষা, একমুখী শিক্ষা কি মাদ্রাসা? মাদ্রাসা বের হইতে পারে না এই দেশে বামপন্থীরা। ভারতের বামপন্থীরা মাদ্রাসা থাকবো, এই বাটপার গুলো বামপন্থীরা। ব্যাপার, শাহজালালের বাড়ি হলো ইয়েমেন, তার নামে বাংলাদেশ বিমানবন্দর। অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু এই নামের পক্ষে না।
শাহজালাল ইয়েমেনি নামে বাংলাদেশে কেন বিমানবন্দর হবে? তার অবদান কি বাংলাদেশের জন্য? বাংলাদেশে আর মানুষ নাই, কিন্তু আওয়ামী লীগ ভয় পাইছে যে জিয়া বিমানবন্দর বদলাইলাম কর্মী টোলার বদলে, এখন যে শাহজালাল না দেব বদলে ফেলবে। আস্থার অভাব। ওটার নাম বঙ্গবন্ধু আর বিমানবন্দর দিলে কি হইতো? শেখ মুজিব বিমানবন্দর দিলে কি হইতো? বা একটা বিমানবন্দর আপনি বানাইতেন, কি হইতো? জানি উচ্ছেদ হবেই, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করলে তো উস্কে দেবেই, তারা তো ধ্বংস করবে জানি। সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন শেখ হাসিনা কালকে যদি জননেত্রী শেখ হাসিনা কালকে যদি ঘোষণা দেয় আমি আসতেছি, আপনি দেখবেন। তবে একটা আমার কাছে কেন যেন মনে হয়, যেদিন দীনেশ ত্রিবেদী সাহেব আসলেন বাই রোডে, আমার কেন যেন মনে হচ্ছে, প্রথমে আমার মনে হয়েছিল তিনি বিমানে আসবেন শেখ হাসিনা। ওই ঘটনার পরে আমার মনে হইতেছে শেখ হাসিনা বাই রোডে আসবেন বাংলাদেশে। আমার কেন যেন মনে হইতেছে, হতে পারে আমার অনুমান ভুল। আমি বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের বিমানবন্দরে এসে পৌঁছবেন, তাকে নিয়ে যেতে হবে টঙ্গী ইজতেমা ময়দানে, কারণ জনগণ তাকে দেখার জন্য অপেক্ষা করবে। আমি বলেছিলাম লক্ষ লক্ষ মানুষ হবে, 3 দিন তাকে দেখার জন্য থাকবে, নিয়ে যেতে পারবেন না, এত মানুষ হবে। এখন আমার কেন যেন মনে হয় তিনি বাই রোডে আসবেন এবং কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানাবে। আমার বিশ্বাস, আমার ধারণা। ঘোষণা দেখ না কালকে, ডিসেম্বর তো অনেক দূরে, কালকে ঘোষণা দেখ। আপনি জানেন না আওয়ামী লীগের সাধারণ নেতারা নামবে কিনা জানি না, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন, নেতারা নামবে কিনা জানি না, আমার সন্দেহ আছে। তার যে এমপি মন্ত্রী ছিলেন তাদের 4 ভাগের 1 ভাগ নামতে পারে, আর গুলো আসবে না ভয়, আমি জানি। শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন যে আমি বাংলাদেশে ঢুকতেছি এত তারিখ, আমি নিশ্চিত এই যে সমস্ত বড় বড় নেতা, এমপি মন্ত্রী বা আরো বড় বড় যারা নেতা, মেয়র, চেয়ারম্যান, উপদেষ্টা, এগুলো যারা এই কোয়ালিটির যারা, তারা 4 ভাগের 1 ভাগ থাকবে না। কিন্তু সাধারণ কর্মী আওয়ামী লীগের একটাও ঘরে থাকবে না, বউ পোলাপান আন্ডা বাচ্চা নিয়ে মাঠে নেমে যাবে, আমি বলে দিলাম আপনাকে। আবার আজকে আপনি একটা কথা তুললেন, যেটা ওই শাহজালাল বিষয়টা। শাহজালাল এখন কিন্তু গভর্নমেন্ট শাহজালালের মাজারের ব্যবস্থাপনার কমিটি করেছে। ওই মাজারের টাকা পয়সা নিয়ে এটা ইয়ে সিলগালা করার একটা ডিসি বদল হয়েছে সেখানে। এরপরে মন্ত্রী গিয়ে একটা কমিটি করেছেন। শাহজালালকে কি ইয়ে করে ওই মাজারকে মেলাইন করে পরে কি বিমানবন্দরে হাত দিতে পারে? শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন করে ফেলবে বিএনপি যদি ক্ষমতায় থাকতে পারে। ঠিক আছে, আমিও চাই এটা পরিবর্তন হোক, এমন আমিও চাই আওয়ামী লীগ এটা পরিবর্তন করুক, বিএনপি করুক। এর নামের দরকার কি শাহজালালের নামে? কিন্তু শাহজালালের যে অর্থনৈতিক কমিটির কথা বললেন, সেখানে শাহজালালের যে মাজারের যে নিয়ন্ত্রণ নিতেছে জামাতিরা, এটার আমি বিরোধিতা করি। কারণ শাহজালাল পীর, শাহজালাল ইয়েমেনির যে মাজার, সেটা নিয়ন্ত্রণ করবে মাজারপন্থীরা, জামাতেরা এখানে, ওয়াহাবিরা আর জামাতিরা ওখানে গেছে। কারণ তারা তো জানে যে জামাত কুফরি। এই যে বলে না মুসলমান ভাই ভাই, তারা তো মনে করে যারা মাজারে যায় তারা কাফের, তারা আস্তে আস্তে মাজার দখলে নিবে। এরা শুধু এরা শুধু গণতন্ত্র বিরোধী না, মাজার বিরোধী। বাংলাদেশে কোনো মাজারই থাকবে না জামাতের এখন। এই দেখেন তো 200-র উপরে মাজারে হামলা হয়েছে, শাহজালালের মাজারও তারা ধ্বংস করে দিবে। মিরপুর মাজারে কি হয়েছে আপনারা জানেন? মাজার সঠিক না বেঠিক সেই প্রশ্ন আলাদা, কিন্তু তারা তাদের মতের, জামাত, হেফাজত, ওহাবিরা, আপনি দেখেন না রাজ্জাক বিন ইউসুফের মতো একটা একটা অসভ্য ইতর জানোয়ার, রাজ্জাক বিন ইউসুফের মতো একটা নারী বিদ্বেষী চরম গণতন্ত্র বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী রাজ্জাক বিন ইউসুফের তারেক রহমান দাওয়াত করে, আপনি দেখেন না? তার মানে ওই দিনই তো বুঝতে পারছি যে এই দেশে ওহাবিজম প্রতিষ্ঠিত হচ্ছে। এরাই কিন্তু তারেক রহমানকে উচ্ছেদ করে দিবে। শাহজালাল মাজার তারা এই জন্য ধরেছে, ওইখানে কি আয় রোজগার নিয়ে আসবে। ইসলামী ব্যাংকে কেন যায় না? ইসলামী ব্যাংক নিয়ে জামাত ব্যবসা করে ওইখানে কেউ যায় না কেন? ইবনে সিনাই কেন যায় না? আর দিনের শিশু হত্যার নিয়ে কত কিছু ঘটে গেল বাংলাদেশে, সেখানে কেউ ঢুকতে পারে না। জামাতের বেলায় কেউ তো যেতে পারে না। মাজারের বেলায় কেন কিছু? ওরা জানে এগুলো উচ্ছেদ করবে, কারণ জামাতিরা ওরা ছাড়া নিজেদের কাউকে, আপনি মনে করেন না যে শুধু জামাতিরা আওয়ামী লীগ মুসলমান মনে করে, তা না, বিএনপির অমুসলমান মনে করে। কয়েকদিন পরে তারা ঘোষণা দিবে বিএনপির অমুসলমান। ঠিক তারা যেমন সারা জীবন মসজিদ মাদ্রাসায় ওয়াজে কখনো প্রকাশ্যে কখনো গোপনে প্রচার চালাইছে না, যে আওয়ামী লীগ হলো হিন্দুর দল, আওয়ামী লীগ যারা করে হিন্দু, কয়েকদিন পরে বিএনপির বিরুদ্ধে প্রচার অলরেডি শুরু করে দিয়েছে তারা। এই কালেমার পতাকার ফাত্রামি তার একটা অংশ, বিএনপিকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা, এটা তারা করতেছে এবং করবে। শাহজালালের মাজার নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে, এই দেশে মাজার রাখতে দিবে না। কিন্তু ভারতে যদি আবার কোনো মাজার নিয়ে এরকম করে, তখন আবার এরা মিছিল করবে, এই বাটপাড়ারা, বাংলাদেশের ওয়াহাবিলা মাজাহিরা। তবে বাংলাদেশের সংঘর্ষ অনিবার্য। জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন।
আমি এটা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষও প্রস্তুত তাকে স্বাগত স্বাগত জানানোর জন্য। বাংলাদেশের মানুষ আবার মুখোমুখি হবে ৭১-এর মতো। জননেত্রী শেখ হাসিনা যেই দিন ডাক দিবেন সেই দিন তারা ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশে নেতারা আসবে কিনা জানি না, তৃণমূল কর্মী একটাও ঘরে থাকবে না, সব নেমে যাবে, বউ বাচ্চা আন্ডা বাচ্চা সব নামবে। এইবার কত নারী যে নামবে, আপনার নারী নারী আমি বলে দিলাম। বিপ্লব কাহাকে বলে এবার দেখবে, যে বলছে না এই বাটপার গুলো বলে না জুলাই নাকি তাদের বিপ্লব, বিপ্লব কাহাকে বলে? যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে সেদিন দেখা যায় বিপ্লব কাহাকে বলে। দেখবেন কত নারীরা, নির্যাতিত নিপীড়িত নারীরা মাঠে নামে, দেখতে পারবেন, কল্পনাই করতে পারবেন না। এবার কত বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ব্যানার ধরার সামনে থাকার সুযোগই পাবে না, কর্মীরা আগে থাকবে। এইবার বাংলাদেশ সব চেঞ্জ হয়ে যাবে। শুধু ডিসেম্বর বলেছে, যেদিন তিনি ডিক্লেয়ার দেবেন আসছে, দেখবেন বাংলাদেশ পুরোটাই রেভলিউশন হয়ে যাবে। জি, ধন্যবাদ। আপনাকে একজন প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হয় তখন অরুন্ধতী রায়ের মতো বুদ্ধিজীবীরা চুপ থাকে কেন? অরুন্ধতী রায় তো বুদ্ধিজীবী না ভাই, অরুন্ধতী রায় হলো চিঙ্কুবাম। অরুন্ধতী রাতে তার অরিজিনাল নাম হলো সাজানা অরুন্ধতী রায়। সে খ্রিস্টান পরিবারের, খ্রিস্টান হিন্দুর ক্রস, খ্রিস্টান এবং তার মা হলো হিন্দু, বাপ হলো খ্রিস্টান, ক্রস সে। এই অরুন্ধতী রায় হলো চিঙ্কুবাম। চিঙ্কুবামের কাজ কি? ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দেওয়া। সে তো সংখ্যালঘু হিন্দুদের পক্ষে নিবে না, সে সবসময় মুসলিম মৌলবাদের পক্ষ নেবে। অরুন্ধতী রায়, অরুন্ধতী রায় পৃথিবীর যে দেশেই থাকুক, এই এদের যে পার্টি, এই শহীদুল হক, এই চিঙ্কুবাম শহীদুল, এরা তাদের গ্যাং। এই যে বাংলাদেশের চিঙ্কুবাম তারই গ্যাং। এরা সবসময় মুসলিম মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদের সাপোর্টার। এরা লাদেনকে মনে করে বিপ্লবী। ইমরান খান যেমন সংসদে বলছে সে শহীদ, এরা লাদেনকে মনে করে বিপ্লবী। এরা খোদ ভারতকে টুকরা করতে চায়। বাংলাদেশের কথা বাদ দেন, ভারতেও যদি হিন্দুর কিছু হয় তারা বলবে যে হিন্দুদের কেন মানে না। তারা ভারতের কাশ্মীরের জঙ্গিদের পক্ষে, তারা বাংলাদেশের জঙ্গিদের পক্ষে, আফগানিস্তানের জঙ্গিদের পক্ষে, ইরানের জঙ্গিদের পক্ষে, ইরাকের জঙ্গিদের, এরা পাকিস্তান বন্ধী। এরা কেন সংখ্যালঘুর পক্ষ নেবে? এরা কোনোদিনই অরুন্ধতী রায়েরা পক্ষ নেবে না। অরুন্ধতী রায়েরা উপরে বামপন্থী, ভিতরে ভিতরে মার্কিনপন্থী, তাদের পয়সা খেয়ে কাজ করে। যে তারা কেন সংখ্যালঘু, বাংলাদেশে যদি সংখ্যালঘুর পক্ষ নিত, ভারতের ভিতরেই তো তারা ভারতেরই পক্ষে না অরুন্ধতী রায়েরা। তারা ভারত সারাদিন স্বপ্ন দেখে কখন ভারত ভাঙবে, টুকরো করবে। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষ নেবে? কখনোই নিবে না। ব্যবসা করতে দিবে না, প্রাইভেট চাকরিতে নিবে না। আপনি দেখতে পারেন দোকান লুট কিছুদিন পরে সংখ্যালঘুদের দোকান চুরি করবে, লুট। আমি বলে দিই আপনাকে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হিন্দুদের বাড়ি ঘর দোকান দেখবেন চুরি হবে, তারপরে দেখবেন ডাকাতি হবে, তাদের ব্যবসা এইভাবে তাদের ডিস্টার্ব করবে, ব্যবসা বাণিজ্য। আর চাকরি তো থাকবেই না। বাংলাদেশে কোনো সংখ্যালঘু চাকরি করতে পারবে না। গয়াদা থাকতে পারবে, গয়াদা কিছুদিন মন্ত্রিত্ব করবে। এই 4 জন এমপি রাখছে না বিএনপির, 4 জন এমপি রাখছে নাকি, কিভাবে যেন আগে পিছে। এদের একটু শো পিস হিসেবে মানুষ রাখে না। ওই ফরাদ মাজার হতো পিছনে দেবী সরস্বতীর, জ্ঞানের দেবী, নদীর দেবী, জলের দেবী রেখে দিছে সরস্বতীর মূর্তি। তার মানে কি সে সনাতনীদের পক্ষে? ওরকম 4 জন শো পিস হিসেবে রেখে দিবে এই 2-4 জন। দেখ না জামাতো কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়, কিন্তু এই দেশে থাকতে দিবে না সংখ্যালঘুদের, থাকতে পারবে না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসলেও থাকতে পারবে না। অনেক আগে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে না, তাও পারবে না। আমি বাংলাদেশের একমাত্র লোক যে সরাসরি বলে আসতেছি এবং বলবো, আপনি প্রমাণ করেন যে বাংলাদেশ সংখ্যালঘু থাকতে পারবে। আমাকে এই কারণে আপনাদের মনে রাখতে হবে, আমি মরে গেলেও মনে রাখতে হবে যে কথাটা আমি বলে গিয়েছিলাম প্রকাশ্যে এবং বারবার বলতেছি, যেটা কেউ বলে না, খোদ আওয়ামী লীগ হিন্দুরাও বলে না, কোনো বুদ্ধিজীবী তো বলবেই না, কেউ বলবে না, কিন্তু আমি বলে গেছি সেগুলো বাংলাদেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। থাকতে পারবে না মানে থাকতে দিবে না। এই কথাটা আমার এই কারণে আমাকে মনে রাখতে হবে। আর ওই যে আমার ভাবির পোলাদের চাচা হিসেবে আমাকে আপনাদের মনে রাখতে হবেই। আপনারাই তো আওয়ামী লীগ আসলো, এই যে একজন বলছে আপনার কাছে চলে এসে রাজশাহীতে এক হিন্দুর দোকান থেকে 5-6 কোটি টাকার সোনা রূপা চুরি হয়েছে পরিকল্পিত হয়ে, এরা আসলে হিন্দুতে থাকতে দেবে না, ফরিদপুরে আপনারা এটা মহামারী রূপ নেবে কিছুদিনের মধ্যে। তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে, তারপরে তাদের যে সম্পত্তি বিক্রি করে যাইতে পারবেন। আপনি দেখেন, ওই যে বলছি না আমি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে সংখ্যালঘুদের। আমার কথা তো কেউ মানতেছে না, সতর্কের জন্য বলছে, পরে আমার কথা মনে করবে আর কানবে। এখনো কেউ সতর্ক যারা হবে না তারা ঠকবে। জি, ধন্যবাদ। কিন্তু ভারতও তো তাদের ওন করে মনে হয়, ভারত ওন করলে তাদের এই পরিস্থিতি থাকে। ভারত যদি ওন না করে তার অন্য দেশে চলে যাক, ভারত যদি ওন না করে তার অন্য দেশে চলে যাক। না, যে লোকটা ভারত যায়, যে লোকটা সে অন্য দেশে যাওয়ার মতো ভিসা পাবে না, যোগ্যতাও রাখে না, এটা ভারত যায়। এদের কিছুটা ভুল আছে, এরা ঐক্যবদ্ধ নয় তো। কালকে যদি 10 লক্ষ হিন্দু অনশন ধর্মঘট শুরু করে, 10 লক্ষ হিন্দু
কোথাও মাঠে বসে যাবে যে আমাদের নিরাপত্তা দাও, তাহলে তো লেটা চুকে যায়, নামবে না তো, এরা নামাইতে পারবেন না। এদের দেবতাকে 18 খণ্ড শ্লোক শোনাইতে হয়, তারপরে সে যুদ্ধে নামে। সেই দেবতার মুরিদ তো এরা, সে তারই তো দেবতা, মানে দেবতার যদি 18 খণ্ড শ্লোক পড়াইতে হয়। এই যে আমি প্রতিদিনই শ্লোক পড়তাছি, দেখি যে খুব একটা কাজে দেয় না, খুব একটা না। এরা 10 লক্ষ মানুষ যদি কালকে বসে পড়ে, আপনি তাদের দাবি মানতে বাধ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি পরিষ্কারভাবে জানান দিয়ে দিলেন বছরের মধ্যেই তিনি তার নিজ দেশে মানে বাংলাদেশের মাটিতে ফিরবেন। তার মানে এটা কি তার সিদ্ধান্তটি চূড়ান্তভাবেই জানান দিলেন বলা যায় কিনা? যে সাক্ষাৎকারে উনি এটা বলেছেন, ওই সাক্ষাৎকারটা মানে ব্যবস্থাপনা পুরোটা আমারই করা। অর্থাৎ এনডিটিভির যে ভদ্রমহিলা সাক্ষাৎকারটা ওনার নিয়েছেন, নেহা চন্দ্র, আমার ছোট বোনেরই মতো, আমার অনেক দিনের আগে ইন্ডিয়া টুডে ছিল, নতুন এনডিটিভি দেখছে। তো আমাকে বলে যে দাদা থোড়া ইন্তজাম কর দিয়েছে। তো যাই হোক, পুরো ব্যাপারটা যারা এইসব ব্যবস্থাপনার সাথে যুক্ত, শেখ হাসিনা, এখানে দুটো তিনটে জিনিস আমি আপনাকে ইয়ে করবো, কারণ কোয়েশ্চেন গুলি আপনি যদি দেখে থাকেন খুব শার্প কোয়েশ্চেন ছিল এবং ডেফিনেট। সেখানে উনি তো বলেইছেন যে আমি ফিরবো, আমার জনগণের উপর আস্থা আছে, আমার দলের উপর আস্থা আছে। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ইজ এ ফোর্স, মানে আওয়ামী লীগ একটা ব্যাপার, সব ঠিক আছে। তারপরে দেখবেন নেহা একটা প্রশ্ন করেছে তাকে শেষের দিকে, যে কিছু লোক বলছে যে তোমার সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং আলাপ আলোচনা চলছে, তাদেরও কিছু শর্ত আছে, তোমারও বক্তব্য আছে। তো এই ধরনের কিছু ফলশ্রুতি কি আপনার এই দেশে ফেরার ব্যাপারটা সুনিশ্চিত হয়েছে? তো উনি বলেছেন না, আমি কারোর সাথে কোনো এই ধরনের রফা করে, এক কথায় রফা করে আমি দেশে ফিরছি না। আমি দেশে ফিরছি, আমার জনগণের উপর পূর্ণ আস্থা আছে, আমার দলীয় সমর্থক এবং দলের উপর, দলের সংগঠনের উপর চূড়ান্ত আস্থা আছে। উনি এই কোন রফা মানে ব্যাকডোর কোন রকম কথাবার্তা, কোনো অন্য দূত টুত মারফত, এই ব্যাপারটা পুরোপুরি উনি খারিজ করে দিয়েছেন। ইন্টারেস্টিং। তো তাহলে বলতে হবে যে উনি দেশে ফেরার কথা যদি উনি সিদ্ধান্ত নিয়েই ফেলে থাকেন, এবং এই ব্যাপারে ওনাকে যারা ভারতে রেখেছে 2 বছর ধরে, ভারত সরকারের মানে কর্তা ব্যক্তিরা, তাদের কিন্তু তাদের কিছু লোকজন, যেমন অজিত ডোভাল, আমি ওনাকে খুব ভালো করে চিনি। আমি ওনার সাথে কিছুদিন আগেও মানে ওনার লোকজন যেটা বলেছে যে बहन जी जब तक सुरक्षित नहीं तब तक हम लोग उनको वापस नहीं भेजना चाहते। মানে যতক্ষণ ওরা শেখ হাসিনাকে বহিনজি বলে সবাই, তো বলে যে ওনাকে উনি যতক্ষণ ওনার নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত না হচ্ছে, আমরা ওনাকে ফেরত পাঠাতে চাই না। এবং জয়শঙ্কর আপনি দেখেছেন বলেই দিয়েছিল, শি উইল স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস টু। এখন তার মানে ফেরত যাওয়ার সিদ্ধান্তটা একান্তভাবেই শেখ হাসিনার, কারণ যে কোনো কারণেই হোক ভারতের নিরাপত্তা সাথে জড়িত যেসব এজেন্সিরা, তাদের অনেক কর্তা ব্যক্তিরাই আমায় বলছেন তাদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনাকে সুযোগ পেলে পাকিস্তানের আইএসআই ওনাকে খুন করবে। ওরকম একটা পরিকল্পনা ওদের আছে। এটা পাকিস্তানের দীর্ঘদিনের একটা ব্যাপার, বঙ্গবন্ধু পরিবারের উপর আক্রোশের থেকে যে 75-এ যে কাজটা আনফিনিশড সেটা ইয়ে করতে হবে ইত্যাদি। এবং এটা হয়তো ওই অগাস্ট মাসেও 2024-এর পরিকল্পনা ছিল, হয়নি কারণ ওনাকে বার করে আনতে লোকজন সক্ষম হয়েছিল। উনি দেশ ছেড়ে এসছেন, এটা মানে অনেক লম্বা কাহিনী, কিন্তু এইটুক শুধু আপনাকে বলতে পারি যে ওনার দেশ ছাড়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা সাথে জড়িত যেসব লোকজন, তাদের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে অজিত বলে। তো যাই হোক, মোট কথা যেটা আমি বলতে চাইছি যে আমাদের লোকজন এখনো যখন তাদের একটা তীব্র সন্দেহ আছে
উনি ফিরে গেলে ওনার নিরাপত্তা কতটা সুনিশ্চিত, ভারতেও ওনার মানে ওনাকে মানে পাহারা দেওয়ার যে ব্যাপারটা এটা সাংঘাতিক, মানে সিকিউরিটির ব্যাপারে খুবই কড়াকড়ি। এমনকি যে কুক ওনার আছে তারও মানে পুরা সিকিউরিটি ভেটিং করে তারপরে তাকে মানে অনেক ব্যাপার ট্যাপার, কারণ আচ্ছা। কুক তো একটা সেন্সিটিভ ব্যাপার না। আপনাকে আমি যদি কিছু একটা করে ফেলতে চাই, তো সহজতম পথ হচ্ছে আপনার কুককে একটু ফিট করে আপনার জি। খাবারে কি পানিতে একটু আমি ইয়ে বিষ টিষ দিয়ে দিলাম। তো যাই হোক, মানে এক মোদ্দা কথা যেটা, যে ভারতের নিরাপত্তা এজেন্সি গুলো এবং অজিত ডোভালের মতো লোকজন, এদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনার নিরাপত্তা ভারতেও মানে তারা খুব জোরদার করে, আর বাংলাদেশে গেলে সেটা কতটা সুনিশ্চিত করা সম্ভব হবে। তাহলে কি ভারতীয়দের সাথে এই সরকারের লোকজন, সত্যি কথা বলতে আমি আপনাকে বলতে পারি যে আমাদের যারা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল বা আমাদের আর্মি চিফ, মানে আমাদের যারা সিকিউরিটি জি। সেট আপের সিনিয়র লোকজন, তারা কিন্তু ওয়াকার সাহেবকে একদম বিশ্বাস করেন। হ্যাঁ, মুখে যাই বলুক, হয়তো ইউর এক্সেলেন্সি বলবে, সামনাসামনি দেখা হলে যা হয় আর কি, মানে সৌজন্য বলে, কিন্তু দে ডোন্ট ট্রাস্ট মিস্টার ওয়াকার। কেন? তাদের একটা ধারণা যে শেখ হাসিনাকে ডোবানোর পেছনে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে ওয়াকারের একটা বিরাট বড় ভূমিকা ছিল। একদম ডে ওয়ান থেকে এই ব্যাপারটা আমাদের লোকজনের একটা ধারণা আছে। তাই জন্য তারা ওয়াকারের ভরসায় ওনাকে দেশে ফেরাবেন। আর উনি তো একটা গন্ডগোল করে রেখেছে, যে বিচারটা হলো, বিচার নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, ওনারও আছে, আমাদেরও আছে, যে বিচার প্রক্রিয়া কতটা ঠিকঠাক হয়েছে সেই নিয়ে। কিন্তু যাই হোক, একটা বিচার হয়েছে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ পেনাল্টি। হ্যাঁ। উনি টেকনিক্যালি, যদি আপনি মারুফ ভাই আইনের দিক থেকে দেখেন, উনি তো অ্যাপিলও করেননি এটার এগেইনস্টে। না। বিচারের এগেইনস্টে অ্যাপিল করেন। তো আজকে উনি দেশে ফিরলে অ্যাপিল করার সুযোগ উনি পাবেন, সেই সময় পার হয়ে গেছে। সেই সুযোগ তারেক রহমান সরকার ওনাকে দেবে এবং উনি অ্যাপিল করে নিরাপদে কোথাও একটা থাকবেন। এটা কেন জানি আমার এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হয়, আমি যতটুকু বাংলাদেশের হাল হকিকত বিশেষ করে এখনকার অবস্থা বুঝি। তো তাহলে বলতে হবে যে উনি এইসব মাথায় নিয়েও যদি দেশে ফেরেন, এটা একটা ডেসপারেট মুভ, অনেকটা বলতে পারেন সুইসাইডাল মুভ। আর আরেকটা অ্যাঙ্গেল অনেকেই আমাকে বলছে, ওনার দলের লোকজন, দেশে ভেতরে অনেক তৃণমূল স্তরের যেসব আওয়ামী লীগ কর্মীদের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরাও খুব বিপদে আছে। আপনি জানেন গত কয়েকদিন এই যে ফাউন্ডেশন ডে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের দিন কি পরিমাণ ছেলেপেলে মারা গেল, তুরাগ নদীতে কত লাশ ভাসছে, হ্যাঁ, নোয়াখালীতে কি হয়েছে, আপনি সবই খবর রাখেন, বাংলাদেশের মানুষ সেটা জানে। এরকম একটা পরিস্থিতিতে উনি দেশে ফিরবেন, একটা কথা ঠিক, যে উনি গত শেখ হাসিনার মূল নেত্রী হিসেবে শক্তিটা কোথায়? দুটো। এক হচ্ছে উনি অসীম সাহসী মানুষ, কেন উনি যে অবস্থায় দেশে ফিরেছিলেন 8-এর দশকে, ওনার জি। পুরো ফ্যামিলি যেখানে শেষ করে দিয়েছে, এটা অন্য 10টা মহিলা, তখন অব্দি তো উনি গৃহবধূ, তাই না মারুফ ভাই? জি। একেবারেই জি। গৃহবধূ। তো সেই অবস্থায় উনি সাহস করে দেশে ফিরেছিলেন, না আমি দেখে নেব। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন জীবিত ছিল, উনি যখন দেশে ফিরেন, ইন্দিরা গান্ধী পরিষ্কারই, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসছেন, নির্বাচন হেরেছেন কিন্তু আবার নির্বাচন জিতে 80 সালে ফিরে এসছেন। সেই সময় আমি যতটুকু শুনি যে বাংলাদেশের তদানীন্তন সামরিক কর্তা ব্যক্তিদের পরিষ্কার ওই ইন্দিরা গান্ধী বলছেন, বচ্চি যা রা হ্যায়, আগার কুছ হো গিয়া আপকো জিম্মেদার মানেঙ্গে। ইন্দিরা গান্ধীর যাই হোক আচ্ছা। একটা ব্যাপার তো ছিল, যে ইন্দিরা গান্ধী যদি এই হুমকি দিয়ে থাকে যে মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কারণ ওনাকে বাচ্চি বলতো, তো মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কিছু যদি ওর হয় তোমাদের, আমি বুঝে নেবো এক কথায়। মানে খবর তো আছে, যে হ্যাঁ। একটা খবর আছে, বা আমরা যেটা কুমিল্লার ভাষা বলি ভেজাল আছে মিয়া, বুঝছো তো। হুম। এখন এর পরিপ্রেক্ষিতে তারপরে উনি দীর্ঘদিন মাঠে চষে সারা বাংলাদেশ রাজনীতি করেছে। এক হচ্ছে ওনার অসীম সাহস, 2 নম্বর হচ্ছে যে উনি এই যে চষে বাংলাদেশ বেরিয়েছে, উনি বাংলাদেশের আনাজ কানাজ চেনেন, বাংলাদেশের ভূগোল, উনি একেবারে ওনার নখদর্পণে। আমি এটা জানি, কেন আমার ছোট বোন, খুবই আমার আদরের ছোট বোন তারানা হালিম, কিছুদিন আগে আমাকে বলছিল, এমনি কথা হচ্ছে, যে
আরে দাদা, আপার মতো বাংলাদেশের ভূগোল কেউ জানে না কেন? আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইলে রাজনীতি করি, টাঙ্গাইল নির্বাচন। তো আমি কি একটা বললো যে কোন ছিল ওই গ্রাম, ওই এটা অমুক জায়গায়, তো আপারে কি বলছে, না না তুই এটা ভুল করতেছস, এটা অমুক না, এটা তমুক জায়গায়। পরে দেখা গেলো ওইটা আপা যেটা বলছে এটাই ঠিক। তো সে ওই জায়গায় রাজনীতি করে, সেই জায়গার মেয়ে, তার থেকে আপা বেশি জানে। মানে কি পরিমাণ আপা ওই মানে সারা বাংলাদেশ ঘুরেছে, এটা আমার জানা। এই জনসংযোগটা ওনার খানিকটা বেশ কিছুদিন সরকারে থাকার ফলে, এবং ওনার আশেপাশে কিছু অত্যন্ত বদমাইশ লোকজন জায়গা করে নিয়েছিল, যারা ওনার পতনের পেছনে যাদের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি, এই দরবেশ টরবেশ এই ধরনের লোকজন। এবং এই কোভিড এর সুযোগ নিয়ে ওনার সাথে এই যে তৃণমূল স্তরের যে যোগাযোগটা আওয়ামী লীগের, এটা জি নষ্ট হয়ে গেছিল। এটা গত 2 বছরে কিন্তু মারুফ ভাই, আমি এটা জানি যে উনি দিল্লিতে বসে থেকে এইটা আবার নতুন করে আজকাল আধুনিক প্রযুক্তি, আপনার এই টেলিগ্রাম গ্রুপে উনি সবার ব্যবহার সাথে করে। মিলিত, হ্যাঁ এই সব থাকার ফলে একটা ব্যাপক মানে যোগাযোগ, জন সংযোগ, যোগাযোগ, তৃণমূল স্তরে আওয়ামী লীগের কর্মী নেতাদের সাথে উনি এটা স্থাপন করেছেন। এখানে যারা আছে, ভারতে আছে কি অন্য জায়গায়, তাদের সাথে তো যোগাযোগ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যারা গ্রাসরুট লেভেলের কাডার, এদের সাথে ওনার যোগাযোগ হয়েছে, যারা এখনো আওয়ামী লীগ বলতে মানে যান প্রাণ দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং অনেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলে গেছে। আমি তো জানি, আমার আরেক ছোট বোন আছে আওয়ামী লীগের, ও মহিলা লীগের কুমিল্লার, দক্ষিণ আচ্ছা কুমিল্লা, জেল টেল খেটে 5-6 মাস জেল খেটে সম্প্রতি জেল থেকে বেরিয়েছে, মুখে ঘা হয়ে গেছে, অনেক সমস্যা। আচ্ছা। তো এদের মধ্যে একটা ব্যাপার আছে, শেখ হাসিনা আসলে আমাকে কেউ আটকাইতে পারবো না, তাইলে বুঝছে নেবো যে সরকারে থাক যাই থাক। মানে মানে আজও এরকম আমি জানি, নাটোরের কিছু লোকজন কথা হচ্ছিল, তো বলছে যে আরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব সরকার, তারপরে আমরা হাইটটা ঢাকায় যাবো, সিরাগুড় এখন থেকে রাইখে দিতেছি, ওই সিরাগুড় বগলে লয়ে ওই সিরাগুড় খাইতে খাইতে হাইটটা যাবো। মানে বাঙালি তো বুঝতে পারেন, বিশেষ করে পূর্ব বাংলার মানুষ, হ্যাঁ জি আমি নিজেও ওই মূলের লোক, যে আবেগ একবার উঠলে একবার শাল আর বুঝছে নেবো, তা এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, হয় আমি আছি নাহলে তুমি আছো। মানে এইটা করে তো দেশটা স্বাধীন হয়ে গেল। টিক্কা খান বলছিল, আরে বাঙালি লোক ডরপোক হ্যাঁ, 2-3 লাখ মার তো ঠান্ডা হয়ে যায়, 30 লাখ মারছে কিন্তু দেশটাও গেছে তাদের হাত থেকে। তো বাঙালি তো জি এই জায়গায় চলে যেতে, আরে ঠিক আছে ভারতের সেনাবাহিনী পরে ঢুকছে, কিন্তু সেটা তো ডিসেম্বর মাসে, তার আগে তো 8 মাস বাঙালি ছেলেরা রক্ত দিছে, এবং কম তো না, মানে প্রচুর যে পরিমাণ লোক মারা গেছে এই 8 মাসে, সারা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে এত লোক তো মারা যায় নাই, কাছাকাছিও না। আমি এটা মানে জোর গলায় বলতে পারি। তো জি এর জন্য বাঙালির আবেগ, বিশেষ করে পূর্ব বাংলার মানুষের এই আবেগ, এবং মাথা গরম হইলে কোন জায়গায় যেতে পারতে একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আসে। কারণ আমি বাংলাদেশে প্রচুর লোকজনকে চিনি, এবং শুধুমাত্র যে রাজপুরুষরা তা তো না, যে সাংবাদিকতা করলাম, এই মন্ত্রী ওই মন্ত্রী, এই সেক্রেটারি ওই সেক্রেটারি, তা তো না, একদম তৃণমূল স্তরে। মানে ধরেন আমি ঢাকায় থাকতে যে রিক্সা, কয়েকজন রিক্সাওয়ালার রিক্সা চড়তাম, তাদের বাড়িতে দাওয়াত দিছে, ওই বস্তিতে গিয়ে মাটিতে বসে তাদের বাড়িতে, ওই জুম্মার দিন সকালবেলা কাজে যায় না, তখন দাওয়াত দিছে, গিয়ে খাইছি। তা আমার তো এই লেভেলের যোগাযোগ বাংলাদেশে। এই কি আমার আমি অমুক আমার যেখানে কাজ করতাম, ক্যান্টিনের ম্যানেজার আপা, আমি আপা বলে ডাকতাম, সে আমাকে বাপ বলতো, মানে এরকম সম্পর্ক। তার মেয়েটেরা আমাকে, মানে আমার ভাগ্নি বলি তাদের, তারা আমাকে মামা বলে, মানে এই টাইপের। এবং এরা জি একেবারেই এতিম মানুষ। তো এদের মধ্যে কিন্তু এক সময় ছাত্রলীগের পোলা বানায়, চান্দা তোলে, অমুক তোলে, বুঝছো মামা এই সেই। এখন এরা বলে যে মামা আগেই ভালো আছিলাম। কেন কেন এরকম কথা কস কেন? আগে ভালো আছিলাম এই জন্য কইতেছিস যে আগে ছাত্রলীগের পোলাপান নাই তো, আমরা ব্যাংক থেকে লোন টোন নিয়ে, সেই লোন না ব্যবস্থা আমি করছিলাম, আমার প্রচুর চেনা জানা ছিল। হুম, তো লোন টোন যে করে দিয়েছিলাম, তো দোকান টোকান করছিলাম, ছাত্রলীগের পোলাপান মাসে একবার আইতো, আপা ব্যবসা তো ভালোই চলছে, এইসব বলে একটু আকার ইঙ্গিতে বুঝাইতাম, 400-500 টাকা চাঁদা দিতাম, একটু কফির মেশিন থেকে কফি বানায়, আরে কফির মেশিন তো, কফিটা তো খুব ভালো হয়েছে, এই 400-500 টাকা নিয়ে তারা চলে যেত। আবার আমাদের একটু দেখেন এই এদ্দুরি,
এরপরে তো ইউনুস মিয়া আসলো, তারপরে তো এইখানে এমন লুটপাট, আমাদের দোকান লুট হয়ে গেল 2 লাখ টাকার মাল। তো 2 লাখ টাকার মাল লুট এসে আমরা এতিম মানুষ, আমরা কই থেকে পাবো? তো এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না। এদের কথা, এদের মুখের কথা, এটা আমার কথা না। এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না। এইসব হারমাতের দেশ, এই লুটপাট, রাহাজানি, মহিলা তুলে নিয়ে যাওয়া দিন দুপুরে, এই তো আপনি দেখছেন হয়তো, হ্যাঁ, ওই কক্সবাজারের একটা ভিডিও, এই যুব দলের ছেলেবেলে স্কুলের ছাত্রীকে তুলে নিয়ে, হ্যাঁ, একে মার্ডার করছে, ওকে মার্ডার করছে, এটা প্রতিহিংসাটা। যার ইউনুস সাহেব, আওয়ামী লীগের দুর্নীতি আমি অস্বীকার করি না, কিন্তু ইউনুস সাহেব যেই লেভেলের দুর্নীতিটাকে নিয়ে গেছে, একেবারে স্টেট অফ আর্ট করাপশন, আমি বলতেছি, হ্যাঁ, জি আপনিও জানেন, আপনিও বিদেশে থাকেন, আমরাও জানি, এত বছর সাহেবের চাকরি হচ্ছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কথা আছে। এইটা তো ইউনুস সাহেব মানে তুলে দিছে, হ্যাঁ, যে উনি নিজে দেশের ক্ষমতায় থাইকে কিভাবে মানে নিজের কর মকুব করছেন, মানে শয়ে শয়ে কোটি টাকা, যেখান থেকে সেখান থেকে টাকা পয়সা নয় ছয়, মানে এগুলি লাইসেন্স বাইর করা, এই করা, মনোপলি বিজনেস করবেন উনি, এটা বাইর করছেন, হ্যাঁ, গ্রামীণ ওয়ালেট, দিস দ্যাট, এগুলি বাংলাদেশের মানুষ এখন সব জানে। এবং এখন এরাই বলে যে ইউনুস দেশটা শেষ করে দিয়ে গেছে, শেখের বেটি ছাড়া এই দেশ চলবে। তো জি আমার এই জায়গায় আমি বলার, একটু আপনাকে হ্যাঁ, যদি বলেন, আপনার কাছ থেকে আপনি যে হ্যাঁ, বলেন, বলেন। যে বিবরণগুলো আপনি দিলেন, এইটার মধ্যে থেকে যে আসলে শেখ হাসিনার প্রতি মানুষের যে আবেগ, ইমোশনটা তৈরি হয়েছে বা যেটা সুপ্ত ছিল সেটা যে আবার নতুন করে তিনি নিজেই জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন, সেটাকে কাজে লাগে, সেটাই মূলত তার ভরসা। সেটা তিনি ইন্টারভিউর মধ্যে বলেছেন যে জনগণই আমার মূল ভরসা। তবে এই কয়েকদিন আগেও তিনি বলেছিলেন যে এই বছরের মধ্যে ফিরবেন। সেই কথাবার্তা নিয়ে একটু আলোচনা চলছিল প্রথম আলোতে, আর্টিকেলের মধ্যেই ছাপিয়ে দিল এর মধ্যে যে শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরা আকাশ কুসুম কল্পনা। তো মহিউদ্দিন আহমেদ লিখেছে, এই কথাটাই লিখেছে। তো আজকে যখন শেখ হাসিনা আবার কনফার্ম করলেন যে যা হয় হবে, এই বছরের মধ্যেই ফিরছি, তার মানে এইটার সঙ্গে নিরাপত্তার ইস্যুগুলো সেটি হয়তো ভারত দেখবে বা কিছু একটা, বা ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের নিশ্চয়ই কিছু একটা, তার মানে কিন্তু ওনার মানসিক জায়গা থেকে উনি চূড়ান্ত করে ফেললেন যে এই বছরেই ফিরবে, এমনটাই কিনা? আমি যতটুকু ওনাকে চিনি, বুঝি, বা মানে ইয়ে করি, অ্যাসেসমেন্ট আমার যেটা, যে ওনার ধারণা যে আমি এখানে বসে থেকে দলের কোনো লাভ হইতেছে না, এবং এই ব্যান তুলতেছে না, এবং আমার ছেলেপেলেরা নিহত হচ্ছে, হাজার হাজার কর্মী নেতারা জেলে। তো এই গণেশ যদি উল্টাইতে হয়, পাশা যদি ঘুরাইতে হয়, খেলাটা যদি ঘুরাইতে হয়, তাহলে ব্যাপক আন্দোলন। এখন এটা তো মারুফ ভাই আপনিও জানেন, আমরাও জানি, জি কে একজন বাংলাদেশে গবেষণা কোনো এক সাহেবের লেখা, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ডেভিড লুইস না কে, মানে আওয়ামী লীগ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টি ওয়েন ইট হিটস দ্য স্ট্রিটস। হ্যাঁ, ইয়া মানে দক্ষিণ এশিয়ার সব এটা ঐতিহাসিক ভাবেই সত্য, আর রাইট। এটা বলাই হয়। এখন এখন এই জায়গাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা হয়তো ভাবতেছে যে যা হয় হবে, আল্লাহ ভরসা যেটা বলে বাংলাদেশের মানুষ, যা হয় আমি নামুম, তারপরে আমি বাইচে থাকি মরি, যা হয়, মানে একটা শেষ লড়াই আমি দেখতে চাই। ওনার বোধহয় এরকম একটা, এবং উনি এই যত কথা বলেন না, ব্যাপক, মানে 64টা জেলায়, মানে জেলা স্তরের নেতা, এমনকি ইউনিয়ন পরিষদ স্তরের নেতাদের সাথে উনি 2 বছরে এই টেলিগ্রাম গ্রুপ, অমুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এত ডিটেইলে মানে উনি জনসংযোগটা করছেন, যেটা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার আশেপাশে এই ককাস তৈরি হয়েছিল। এবং এরাই তো ওনাকে বিট্রে করছে, এই দরবেশ, আনিসুল হক, এই যে আরো কিছু ওনার 2-1জন মন্ত্রী, মানে দরবেশ গম, এরা আমেরিকার হয়ে কাজ করছে, এরা খালি ওনাকে বলছে তুই এই করো। আর্মি তো আছে, ছাত্রলীগ যুবলীগ নামানোর দরকার নেই, এগুলো আমি ডিটেলস জানি। আমি কিছুদিন আগে আমার বাসায় এখানে অনেক সিনিয়র লিডাররা আসেন মাঝে মাঝে, এরাও এটা জি বলে। তখন সামনে কিছু বলে নাই, যেহেতু শেখ হাসিনার সাথে দরবেশ সালমান রহমানের একটা সম্পর্ক, কিন্তু এখন সবাই বলে যে এই হারামজাদা আমাদের ডুবাইছে। দুজনের কথা বলে, ওয়ান ইজ সালমান রহমান, ওয়ান ইজ ওয়াকার। সালমান রহমানের পেটে পেটে বোধহয় নিজেই যে তুমি রিজাইন করো, আমরা একটা ইন্টারিম সেট আপ করি, হ্যাঁ, তোমার আচ্ছা রিজিগনেশন আচ্ছা চাইতেছে আওয়ামী লীগ, মানে উনি প্রধানমন্ত্রী তো আকাশ কুসুম সব ইয়ে তো। আর এই আওয়ামী লীগ এই যে ফোড়ে ব্যবসায়ীদের সামনে নিয়ে আসা,
নমিনেশন টাকা দিয়ে মানে কিনে, এইগুলি তো আওয়ামী লীগে কোনোদিন ছিল না। আওয়ামী লীগের লিডারশিপটা ভাই কি আপনিও জানেন আমিও জানি, ইট ওয়াজ এসেনশিয়ালি মিডল ক্লাস লিডারশিপ। ওই পারে যেমন আওয়ামী লীগ, এখানে সিপিএম ওয়েস্ট বেঙ্গলে যে টিচার, প্রফেসর, ডাক্তার, লয়ার, মানে যাদের বিরাট টাকা নাই ব্যবসায়ীদের মতো, কিন্তু যাদের মানুষ রেসপেক্ট করে, মুরব্বী বলে মনে করে, মূলত মধ্যবিত্ত নেতৃত্ব। এইটা তো এই দরবেশরা এসে শেষ করে এই টাকা পয়সা নিয়ে নমিনেশন বাণিজ্য করে এত টাকা দাও তোমার টিকিট দিলাম, এইসব তো করছে আর আজে বাজে লোক সব। তো এই জায়গাতে আওয়ামী লীগের গত 2 বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে একটা শুদ্ধিকরণ হয়েছে। এই যারা এইসব 2 নম্বরই লোক, এই ব্যবসায়ী টাইপের লোক ছিল, ওই টাকা পয়সা দিয়ে নমিনেশন কিনছে, এরা যখন ভেজাল দেখছে, এরা কিন্তু দেশ ছেড়ে হাওয়া।